নমস্কার, আমি দীপঙ্কর বং চ্যাটার থেকে। আর আজকে আমরা আবার নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার আরেকটি অ্যাডভেঞ্চার। টেনিদাকে তো সবাই চেনে, তার নাকি 52 ইঞ্চি বুক এবং ময়দানে গোড়া পেটানো থেকে ইস্ট বেঙ্গল হারলে রেফারি পিটিয়ে তিনি স্বনামধন্য। তার ব্যাপারে কিছু শুনলে বেলারামের বুক কাঁপতে থাকে। তিনি আজকের আর একটা নতুন অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়তে চলেছেন। আসুন শোনা যাক টেনিদা আর সিন্ধু ঘটক। গড়ের মাঠ সারাটা দিন দারুণ গরম গেছে। হাড়ে মাংসে যেন আগুনের আলপিন ফুটছিল। এই সন্ধেবেলায় আমি আর টেনিদা গড়ের মাঠে এসে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কেল্লার এধারটা বেশ নিরিবিলি, অল্প অল্প আলো আঁধারি, গঙ্গা থেকে বেশ ঝিরঝিরে ঠান্ডা হাওয়া। একটা শুকনো ঘাসের শীষ চিবোতে চিবোতে টেনিদা বললে, কি হল? কিচ্ছু ভাল লাগছে না। এমন গরমের ছুটিটা, লোকে আরাম করে সিমলা শিলং বেড়াতে যাচ্ছে, আর আমরা এখানে বসে বসে সে বেগুন পোড়া হচ্ছে। বোগাস। 1 মন বরফ কিনে তার ওপর শুয়ে থাকলেই পারো। আমি ওকে উপদেশ দিলুম। টেনিদা তক্ষুনি হাত বাড়িয়ে বললে, টাকা দে। কিসের টাকা? বরফ কেনবা। যা বাবু, আমি টাকা পাবো কোথায়? টাকা যদি দিতে পারবি নে, তাহলে বুদ্ধি জোগাতে তোকে কে বলেছিল রে? হ্যাঁ, এদিকে গরমের জ্বালায় আমি ব্যাং পড়া হয়ে গেলুম, আর উনি বসে বসে ধ্যাসটামা করছেন। এখন গরম আবার কোথায়? আমি টেনিদাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলুম। কেমন মনোরম রাত, গঙ্গার শীতল বাতাস বইছে। আরও একটু কবিতা করে বললুম, পাতায় পাতায় পরে নিশির শিশির। নিশির শিশির। টেনিদা প্রায় চেঁচিয়ে উঠল। দেখ পেলা, ফাজলামিরও একটা লিমিট আছে। এই জ্যৈষ্ঠী মাসে শিশির? দেখা দেখা দেখিনি, কোথায় তো শিশির? ভারী ল্যাটায় ফেললো তো। এরকম কাঠ গোয়ার বেরসিকের কাছে কবিতা টবিতা বলতে যাওয়াই বোকাম। আমি অনেকক্ষণ মাথা টাথা চুলকে শেষে একটু বুদ্ধি করে বললুম, আচ্ছা, কালকে সকালে তোমাকে শিশির দেখাবো। হ্যাঁ, ওই মানে সীতারাম ঘোষ স্ট্রিট থেকে শিশিরদাকে ডেকে আনবো। বুদ্ধি করে আগেই সরে গিয়েছিল, তাই টেনিদার চাঁটিটা আমার কানের পাশ থেকে বোঁ করে বেরিয়ে গেল। টেনিদা বিরক্ত হয়ে বললে, তুই আজকাল ভারী ওস্তাদ হয়ে গেছিস, কিন্তু এই তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিলুম। ফের যদি গুরুজনের সঙ্গে ইয়ার্কি করবি, তাহলে এক ঘুষিতে তোকে, আমি বললুম, ঘুষুড়িতে উড়িয়ে দেবো। বদমেজাজি হলে কি হয়, টেনিদা গুণের কদর বোঝে। সঙ্গে সঙ্গে একগাল হেসে ফেললে। ঘুষি দিয়ে ঘুষুড়িতে ওড়ানো? হ্যাঁ, এটা তো বেশ নতুন শোনালো, এর আগে তো কখনো বলিসনি। আমি চোখ পিটপিট করে কায়দাসে বললুম, আমি আরো অনেক বলতে পারি, সব একসঙ্গে ফাঁস করি না, তাই স্টকে রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, স্টক থেকে আরো 2-4টে বের কর দেখি। আমি বললুম, এই চাটি দিয়ে চাটগায় পাঠানো, চিমটি কেটে চিমেশপুরে চালান করা। চিমেশপুর? সে আবার কোথায়? তা ঠিক বলতে পারবো না, তবে আছে নিশ্চয়ই কোথাও। তোর মুন্ডু। টেনিদা হঠাৎ ভাবুকের মতো ভীষণ গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ ড্যাব ড্যাব করে আকাশে তারা টারা দেখলো খুব সম্ভব। তারপর করুণ স্বরে বললে, ডাক ডাক। কাকে ডাকবো টেনিদা? ভগবানকে? খেলে কচু পোড়া, খামোকা ভগবানকে ডাকতে যাবি কেন? আর তোর ডাক শুনতে ভগবানের বয়ে গেছে। আরে ডাক ওই আইসক্রিমওয়ালাটাকে। আমার সন্দেহ হলো। পয়সা কে দেবে? তুই দিবি? একটু আগেই তো 1 মন বরফের ফরমাস করছিলি। বোকামোর দামটা দিতেই হলো। আইসক্রিম শেষ করে কাঠিটাকে অনেকক্ষণ ধরে চেটে পুটে পরিষ্কার করে টেনিদা ঘাসের ওপর লম্বা হয়ে শুয়ে পড়তে যাচ্ছে, হঠাৎ আমি হেঁচেই ফেললুম। একটা মশা টশা কি যেন আমার নাকের ভেতরে ঢুকতে যাচ্ছিল। টেনিদা চটে উঠল, এই হাঁচলি যে? কি করবো, হাঁচি পেলো? আমি শুতে যাচ্ছি, ঠিক এই সময় তুই হাঁচলি? এই যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, মনে কর এই যদি আমার শোয়া শেষ শোয়া হয়, যদি শুয়েই আমি হার্ট ফেল করি। আমি বললুম, অসম্ভব। স্কুল ফাইনালে তুমি এত বেশি ফেল করেছো, এসব তো তোমার কাছে, তুমি এখন ফেল প্রুফ হয়ে গেছো। টেনিদা বোধহয় এক চাটিতে আমাকে
চাঁদ গায়ে পাঠানোর জন্য উঠে বসতে যাচ্ছিল, ঠিক তক্ষুনি ব্যাপারটা ঘটে গেল। কি যেন মোটা গলায় বললে, এই যে ওয়ে কম্বলরাম, গেট আপ। আমরা দুজনেই একসঙ্গে দারুণ ভাবে চমকে উঠল। দুটো লোক আমাদের দুপাশে দাঁড়িয়ে, একজন তাল গাছের মতো রোগা আর ঢেঙা, আর দারুণ গরমেও তার মাথাটা সব একটা কালো র্যাপার দিয়ে জড়ানো, আর একজন ষাঁড়ের মতো জোয়ান, পরনে পেন্টুলুন, গায়ে হাত কাটা গেঞ্জি, তারও নাকের ওপর একটা ফুল কাটা রুমাল বাঁধা আছে। আবার সেই রোগা লোকটা হাঁড়ি চাচার মতো চেঁচা গলায় বললে, আর পালাতে পারবে না কম্বলরাম, তোমার সব ওস্তাদি এবার খতম, চলো অটো। টেনিদা হাঁক পাক করে উঠে বসেছিল, দাঁত খিচিয়ে বললে, হে মশাই, এই গরমের মধ্যে কেবল খামোখা কম্বল কম্বল করে চেঁচাচ্ছেন? এখানে কাঁথা কম্বল কেউ নেই, আর কি বলে এই গঙ্গার শীতল সমীর টমির সেবন করছি, এখন আমাদেরও সব ডিস্টার্ব ফিস্টার্ব করবে না। সোজা আঙুলে গিয়ে উঠবে না দেখছি। সন্ডা লোকটা ফস করে প্যান্টের পকেট থেকে কি একটা বের করে বললে, এটা দেখেছ? দেখেই আমার চোখ চড়াত করে কপালে চড়ে গেল। আমি কাউমাউ করে বললুম, পিস্তল। ঢ্যাঙা লোকটা বললে, আলবাত পিস্তল, আমার হাতেও একটা রয়েছে। এ দিয়ে কি হয় জানো? দম করে আওয়াজ বেরোয়, ধাঁ করে গুলি ছোটে, যার গায়ে লাগে সে দেনেন দেয়ার দুনিয়া থেকে কেটে পড়ে, বুঝলে? টেনিদার মতো বেপরোয়া লিডারের মুখও শুকিয়ে যেন আলু কাবলির মতো হয়ে গেছে। খাঁড়ার মতো লম্বা নাকটা ঝুলে পড়েছে একেবারে নিচের দিকে। কি কুক্ষণে বেশ কায়দা করে দুজনে একটা নিরিবিলি জায়গা যে বেছে নিয়েছিলুম। আশেপাশে লোকজনও কোথাও কেউ নেই। চেঁচিয়ে ডাক ছাড়লে 2-5 জন নিশ্চয়ই শুনতে পাবে, কিন্তু আমরা তাদের বিশেষ কিছু শোনাতে পারবো বলে মনে হচ্ছে না। তার আগেই দুটো পিস্তলের গুলিতে আমরা দুনিয়া থেকেই নাকি কেটে পড়ব, একেবারে দেন দেয়ারই যাকে বলে। আমার সেই ছোটবেলার পিলেটা আবার যেন নতুন করে লাফাতে শুরু করলো। কানের ভেতর যেন ঝিঝি পোকারা ঝিঝি করতে লাগলো। নাকের মধ্যে উচ্চিংড়েরা দাঁড়া মেরে সুরসুরি দিচ্ছে, এইরকম সব মনে হতে লাগলো। ভীষণ ইচ্ছে হতে লাগলো অজ্ঞান হয়ে যায়, কিন্তু দুটো পিস্তলের ভয়ে কিছুতেই অজ্ঞান হতে পারলুম না। টেনিদাই আবার সাহস করে বেশ চিনি মাখানো মোলায়েম গলায় তাদের বুঝিয়ে সুঝিয়ে বলতে লাগলো, মানে দেখুন মশাইরা, হ্যাঁ আপনাদের একটা কিছু ভুল হচ্ছে, বুঝলেন? এখানে মানে কম্বল বলে কেউ নেই, কম্বল বলে কাউকে আমরা চিনি না। শীতকালে আমরা কম্বল গায়েও দিই না, লেপের তলায় শুয়ে থাকি। এই যে এ হলো আমার বন্ধু পটলডাঙ্গার প্যালারাম, আর আমি হচ্ছি শ্রীমান টেনি। মানে মোটা লোকটা ঘোত করে বললে, মানে কম্বলরাম, প্যালারামের বন্ধু কম্বলরাম, রামে রামে মিলে গেছে, যাকে বলে রামে এক রামে ধো। শেষের বিটকেল আওয়াজটা বের করলো নাক দিয়ে, হাসলো বলে মনে হলো। আর সেই বিচ্ছিরি হাসিটা শুনে অত দুঃখের ভেতরেও আমার পিত্তি শুদ্ধ করে জ্বালা করে উঠলো। সেই ঢ্যাঙা লোকটা খচমচ করে বলল, এ হাসি মস্করা করছো এ অবলাগান্ত, হজ করে একটা পুলিশ এসে যাবে, তাহলেই কেলেঙ্কারি। ওদিকে সিন্ধু ঘটক তখন থেকে খাপ পেতে বসে রয়েছে। কম্বলরামকে নিয়ে তাড়াতাড়ি না ফিরলে আমাদের জ্যান্ত চিবিয়ে খাবে। চলো চলো, এই ওটো কম্বলরাম, আর দেরি করো না, গাড়ি রেডি আছে। রেডি রয়েছে তাতে আর সন্দেহ কি। একটু দূরেই দরজা বন্ধ একটা ঘোড়ার গাড়ি ঠায় দাঁড়িয়ে। বুঝতে পারলুম ওটা কম্বলরামকেই অভ্যর্থনা করার জন্য এসেছে। টেনিদা বললে, দেখুন মানে বুঝতে পারছেন না, আমাদের আর বোঝাতে হবে না, সিন্ধু ঘটককেই সব বুঝিও, নাও চলো। বলেই ঢ্যাঙা লোকটা পিস্তলের নল টেনিদার পিঠে ঠেকিয়ে দিলে। আর এই অবস্থায় হাত তুলে নির্বিবাদে সুরসুর করে হেঁটে যেতে হয়, গোয়েন্দার গল্পের বইতে এই রকমই লেখা আছে। টেনিদা ঠিক তাই করলো। আমি সরে পড়বো ভাবছি, দেখি বেঁটে লোকটার পিস্তলের নল আমাকে খোঁচা দিচ্ছে। বারে আমাকে কেন? আমি ভাঙা গলায় বলার চেষ্টা করলুম, আমি তো আর কম্বলরাম নই। না, তুমি কম্বলের দোষ তারা, তোমাকে ছেড়ে দিই আর তুমি দৌড়ে গিয়ে পুলিশে খবর দাও, আর ওরা গাড়ি ছুটিয়ে আমাদের ধরে ফেলুক। চালাকি চলবে না চাঁদ, চলো। হেন অবস্থায় হেমেন্দ্র কুমারের জয়ন্ত পর্যন্ত চলতে বাধ্য হয়। আমরা তো কোন ছাড়, আমরা চললুম, ঘোড়ার গাড়িতে উঠলুম, গাড়ির দরজা বন্ধ হয়ে গেল, আর গাড়ি গড়গড়িয়ে চলতে শুরু করে দিল।
হায় গঙ্গার শীতল সমীর, বেশ বুঝতে পারলুম এই আমাদের 12টা বেজে গেল। গাড়িটা বাজে একদম লক্কর মারা, ছক্কর ছক্কর করে যাচ্ছে তো যাচ্ছে, কোন চুলোয় যে যাচ্ছে বোঝবার কোনো জোর নেই। সেই চাঁদরেল অবলাকান্ত প্রায় আমাকে চেপটে বসে আছে। ওর নাম যদি অবলাকান্ত হয় তবে বলেন্দ্রনাথের মানে স্বয়ং সিন্ধু ঘটকের চেহারা যে কেমন হবে কে জানে। দরজা খোলবার জো নেই, এমনকি কথাটি কইবার কোনো জো নেই। টেনিদা একবার বলতে চেষ্টা করেছিল, ও মশাই, এই খামোকা ভুল লোককে হয়রান করে। ঢ্যাঙা লোকটা খ্যাঁ খ্যাঁ করে বললে, চাপ, মানে যাকে তাকে কমলরাম ঠাউরে, যাকে তাকে, এমনি খাঁড়ার মতো নাক, এমনি চেহারা, কমলরাম ছাড়া আর কারো হয়? কমলরামের কোনো যমজ ভাই নেই, 3 কুলে তার কেউ আছে বলেও আমরা শুনিনি। যা কি পেয়েছ? স্যার, মানে দয়া করে যদি পটলডাঙ্গায় একটা খবর দেন। সারা পিওর পটলডাঙ্গা আলুডাঙ্গা। আর একটা কথা বলেছ কি, এই পিস্তলের এক গুলিতে। কাজেই আমরা চুপ করে আছি, যা হওয়ার হয়ে যাক। শুধু থেকে থেকে আমার পেটের ভেতর থেকে কেমন যেন গুড় গুড় করে একটা কান্না উঠে আসছিল। আর কখনো পটলডাঙ্গায় ফিরে যেতে পারবো না, আর কোনোদিন পটল দিয়ে শিঙ্গি মাছের ঝোল খেতে পাবো না। টেনিদার সঙ্গে আড্ডা দিয়েই আমার স্রেফ এই সর্বনাশটা হয়ে গেল। মেজদা ঠিকই বলে, ওই টেনিদার চেলা হই পেলা স্রেফ গোল্লায় গেল। আমি তখন বিশ্বাস করি, ভাবলুম যে যাই বলুক, টেনিদা একজন সত্যিকারের গ্রেট ম্যান। 2-1টা চাটি টাটি লাগায়, জোর করে খাওয়া টাওয়াও আদায় করে, কিন্তু আসলে তার মেজাজটা ভীষণ ভালো। বিপদ টিপদ হলে এই লিডারের মতো বুক ঠুকে সামনে এগিয়ে যায়। কিন্তু সে যে এত মারাত্মক কমলরাম হয়েও থাকতে পারে, আর কোথাকার এক বিটকেল সিন্ধু ঘটক তাকে খুঁজে বেড়াচ্ছে, এ জানলে কে তার স্ত্রী সীমানায় এগোতো। ওদিকে হঠাৎ অবলাকান্ত খ্যাঁ খ্যাঁ করে হেসে চলেছে, বললে, ঘেটুদা, ঘেটুদা ওরফে ঢ্যাঙা লোকটাকে বললে। সেই লোকটা বলল, কি বলছো এ অবলাকান্ত? এটা যে কমলরাম তাতে আর কোনো সন্দেহ নেই। ঘেটুদা বললে, আলবাত। অবলাকান্ত বললে, তা না হলে এমন ভম্বলরাম হয়? আরে নিঘাত, ভম্বলরাম বলে ভম্বলরাম, হ্যাঁ ভম্বলরামও বলা যায় কি, হ্যাঁ? বলেই দুজনে খ্যাঁ খ্যাঁ করে হেসে উঠল। আমরা মরছি নিজের জ্বালায়, কিন্তু এদের যে কেন এত হাসি পেল সে আমি কিছুতেই বুঝতে পারলুম না। জুলজুল করে আমি একবার টেনিদার দিকে চেয়ে দেখলুম। গাড়ির ভেতরে ওকে ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু যেটুকু দেখলুম তাতে মনে হলো রাগে ওর দাঁত কিড়মিড় করছে। নিতান্তই 2-2টো পিস্তল না থাকলে এতক্ষণে হয়তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। গাড়িটা চলেছে তো চলেছেই, মাঝে মাঝে গাড়োয়ান একবার জিভে টাকরায় একটা কটকট করে আওয়াজ করছে আর সাই করে চাবুক হাঁকড়াচ্ছে। গাড়িটা থামবার নামই নেই। একসময় মনে হলো পিচের রাস্তা ছেড়ে খোয়া ওটা পথ ধরল, আর থেকে থেকে একটা পেয়ারা ঝাঁকুনিতে পিলে শুদ্ধ নড়ে যেতে লাগলো। এতক্ষণ পথের পাশে গাড়ি টাড়ির আওয়াজ পাচ্ছিল, ট্রামের ঘন্টি কানে আসছিল, লোকের গলা এইসব শুনতে পাচ্ছিল, কানে আসছিল রেডিও শব্দ। এখন মনে হলো হঠাৎ যেন সব নিঝুম মেরে গেল। কোথায় যেন ঝিঝিঝিঝি ডাকছে, থেকে থেকে পেঁকো পেঁকো বন্ধ গাড়ির ভেতরেও এসে ঢুকছে। তার মানে উদ্ধারের শেষ আশাটুকুও গেল। এখন আমরা চলেছি একেবারে সিন্ধু ঘটকের খপ্পরে। কোন পোড়ো বাড়ির পাতালে নিয়ে আমাদের দুম করে গুম করে ফেলবে কে জানে। হঠাৎ ক্যাবলার কথা মনে পড়ে আমার ভারী রাগ হতে লাগলো। ক্যাবলা বলে, ওসব গোয়েন্দা টোয়েন্দা গল্প সে গাঁজা বানিয়ে লেখা, আমি এক পণ্যও বিশ্বাস করি না। কিন্তু আজ রাতে সিন্ধু ঘটকের পাল্লায় খ্যাঁড় খ্যাঁড় খড়াত। গাড়িটা কাত হয়ে উল্টে পড়তে সামলে নিল মনে হলো। কোনো নালা ফালায় নেমে যাচ্ছিল। আমি একেবারে অবলাকান্তের ঘাড়ে গিয়ে পড়ল। সে বললে, আরে হ্যাঁ, নাকটা তো গেল মশাই। ওদিকে ঘেঁটুদার গলা থেকে আওয়াজ বেরোলো, গেল। আর তক্ষুনি টেনিদা বললে, ঘেঁটু চন্দর, এইবার
তোমার পিস্তল তো কেড়ে নিয়েছি, আগে তোমার দফা নিকেশ করে তবে ছাড়বো। আমি চমকে উঠলুম। বন্ধ করে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারলুম গাড়িটা কাত হওয়ার ঝাঁকুনিতে টেনিদা সুযোগ পেয়ে ফস করে ঘেঁটুর পিস্তলটা ছিনিয়ে নিয়েছে। একেই বলে লিডার। কিন্তু অবলাকান্তের হাতে তো পিস্তলটা এখনো রয়েছে। টেনিদা না হয় ঘেঁটুকে ম্যানেজ করলো, কিন্তু অবলাকান্ত যে এক্ষুনি আমায় সাবার করে দেবে। টেনিদা বললে, 1 2 3, শিগগির গাড়ির দরজা খোলো, নইলে। আমি তো কাঠ হয়ে বসে আছি, খালি মনে হচ্ছে এক্ষুনি আমি গেলুম। এইবারে দুটো পিস্তলের আওয়াজ, ঘেঁটু চন্দর চিৎ, আমারও বাচ্চি চিরতরে ফিনিশ। তারপর রইল টেনিদা আর অবলাকান্ত। কিন্তু মহাযুদ্ধের সেই শেষ অংশটা আমি আর দেখতে পাবো না, কারণ আমি ততক্ষণে দুনিয়া থেকে অনেক দূরে সরে পড়েছি। গোয়েন্দা উপন্যাসে এসব জায়গায় একটা দারুণ অবস্থার সৃষ্টি হয়। পড়তে পড়তে লোকের মাথার চুল খাড়া হয়ে ওঠে। অথচ ঘেঁটু আর অবলাকান্ত হঠাৎ খেঁ খেঁ করে অট্টহাসি করে উঠল। টেনিদা কি যেন বলতে যাচ্ছিল, তার আগেই অবলাকান্ত বললে, সাবাস কম্বরান, তুমি বীর বটে। হ্যাঁ, তোমার বীরত্ব দেখে আমার চন্দ্রগুপ্ত নাটকের পাঠ করতে ইচ্ছে করছে, আলেকজান্ডারের মতো। যাও বীর, মুক্ত তুমি। হ্যাঁ, কিন্তু সে আর হওয়ার জন্য নেই, কারণ আমরা সিন্ধু ঘটকের আস্তানায় ঢুকে পড়েছি। আর তখনই চট করে গাড়িটা থেমে গেল। কোচওয়ান ঘর ঘর করে গাড়ির দরজা খুলে বলল, নাম। টেনিদা চেঁচিয়ে উঠল, সাবধান, আমি কিন্তু এক্ষুনি গুলি ছুঁড়ব বলে দিচ্ছি, আমার হাতে পিস্তল। বলতে বলতে গাড়ির ওধারটা খুলে অবলাকান্ত টপ করে নেমে গেল। আর ঘেঁটুদা বললে, আরে থাম তো ছোকরা, বেশি বকিসনি, পিস্তল পিস্তল ছুঁড়ে আর দরকার নেই, নেবে আয়। আরে এদিক থেকে অবলাকান্ত এক হ্যাঁচকায় আমায় নামিয়ে ফেললো। ওদিক থেকে টেনিদা আর ঘেঁটুদা জড়াজড়ি করতে করতে একসঙ্গে কুমড়োর মতো গড়িয়ে পড়লো গাড়ি থেকে। আমি দেখলুম সামনে একটা ভুতুড়ে চেহারার পোড়ো মতো পুরনো বাড়ি, তার ভাঙা সিঁড়ির সামনে গাড়ি এসে থেমেছে। 4 জন লোক দুটো লণ্ঠন হাতে এগিয়ে আসছে আমাদেরই দিকে। একজন হেঁড়ে গলায় বললে, কি ব্যাপার, কুস্তি করছে কারা? টেনিদা ততক্ষণে ধাঁ করে একটা ল্যাং কষিয়ে ঘেঁটুকে উল্টে ফেলে দিয়েছিল। ঘেঁটু গোঙাতে গোঙাতে উঠে দাঁড়ালো, বলল, তোমরা তো বেশ বেশ লোক, দিব্যি বুঝিয়ে দিলে। কম্বলরামটা 1 নম্বরের ভিতু, একটু ভয় দেখালেই ভিড়মি খেয়ে পড়বে। এ তো দেখছি সমানে লড়ে যাচ্ছে, আবার একটা পেঁচ কষিয়ে আমায় চিৎ করে ফেললে। ইস, এক গাদা গোবর টোবর না কিসের মধ্যে যেন ফেলে দিয়েছে, কি গন্ধ। টেনিদা চেঁচিয়ে বললে, ও চিয়া, আমার হাতে পিস্তল কিন্তু তৈরি। লোক 4টে থমকে দাঁড়িয়ে মুখ চাওয়াচাওয়ি করলে। শেষে একজন বললে, পিস্তল? পিস্তল আবার কোত্থেকে এলো হে? অবলাকান্ত বললে, আরে দত্তর পিস্তল, আরে সেই যে কমলরামকে ভয় দেখাবো বলে ফিরিওয়ালার কাছ থেকে 2.5 টাকা দিয়ে দুটো কিনেছিলুম না, তারই একটা কেড়ে নিয়েছে, আর তখন থেকে শাসাচ্ছে আমাদের। বলেই আমার হাতে নিজের পিস্তলটা জোর করে গুঁজে দিয়ে বললে, এই যে ওই কমলরামের দোষ কেঁতারাম, তোমার গুলি ছোঁড়বার স্বাদ হয়েছে নাকি? তাহলে এটা তোমায় প্রেজেন্ট করলুম, 4 আনার ক্যাপ কিনে নিও, আর সারাদিন দুমপটাক করে বাড়ির কাক টাক তাড়িও, যাও। বলেই অবলাকান্ত তো খ্যাঁ খ্যাঁ করে হাসলই, সেই সঙ্গে গোবরামুখো ঘেঁটু চন্দর, গাড়ির কোচওয়ান আর দুটো লণ্ঠন হাতে 4টে লোক সবাই একসঙ্গে হেসে উঠল। আর সেই হাসির আওয়াজের পাশে একটা ঝুপসি মতো আম গাছ থেকে গোটা 2-3 বাদুড় ছটফট করে উড়ে পালালো। ঘেঁটু বললে, ওই হে কম্বলরাম, গুলি ছুড়লে না? টেনিদা কিছুক্ষণ ঘুগনি দানার মতো মুখ করে চেয়ে রইল। তারপর খেলনা পিস্তলটা তার হাত থেকে টপ করে পড়ে গেল। ইস, আমরা কি গাড়ল! দুটো লোক আমাদের সে বোকা বানিয়ে গড়ের মাঠ থেকে ভর সন্ধেবেলায় এমন করে ধরে আনলো। আগে জানলে। কিন্তু পিস্তল পিস্তল চুলোয় যাক, এখন আর কিছুই করবার নেই। আমরা 2 জন, কোচওয়ান শুদ্ধ, ওরা 7 জন। টেনিদার কুস্তির প্যাঁচ ট্যাচ কোনো কাজে লাগবে বলে মনে হয় না, সোজা চ্যাং দোলা করে তুলে নিয়ে যাবে। সে হেঁড়ে গলার লোকটা বললে, আরে এখানে দাঁড়িয়ে থেকে আর কতক্ষণ ভ্যারেন্ডা ভাজবে? রাত তো প্রায় 8টা বাজলো, চলো চলো শিগগির চলো। সিন্ধু ঘটক তখন থেকে হাফ ইত্তেস করে বসে আছে। টেনিদা একবার আমার দিকে তাকালো,
আর আমি তাকালুম টেনিদার দিকে। তারপর কি আর করা যায়, দুজনে সুরসুর করে এগিয়ে চললুম লোকগুলোর সঙ্গে সঙ্গে। কোন আদ্যিকালের একটা রদ্দিমার্কা বাড়ি, মানুষজন বিশেষ থাকে টাকে বলে মনে হলো না। ভাঙা চোরা সব ঘর, কোথাও একটা তেপায়া কিংবা খাটিয়া, কোথাও বা দু একখানা ধুলোবালি মাখা টেবিল চেয়ার। দুটো লণ্ঠনের আলোয় ঘরগুলোকে যেমন বিচ্ছিরি তেমনি ভয়ঙ্কর মনে হচ্ছিল। থেকে থেকে মাথার ওপর দিয়ে চামচিকে উঠে যাচ্ছিল। তাই দেখে আমি শক্ত করে নিজের কান দুটোকে হাত চাপা দিয়ে দিল। চামচিকে আমার আবার ভীষণ সন্দেহজনক বলে মনে হয়। কেন যে হঠাৎ লোকের ঘরে ঢুকে ফরফর করে উঠতে থাকে, মানে তার কোনো মানেই বোঝা যায় না। ছর্দি বলে ওরা নাকি লোকের কান ধরে ঝুলে পড়তে ভীষণ ভালোবাসে। আমার লম্বা লম্বা কান দুটোই তাই আগে থেকেই সামলে রাখাটা বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হলো। এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে সে ঘর, তারপরের ঘরটাই বোধ হয় শ্রীঘর। ভেবেই আমার মনে হলো শ্রীঘর তো থানার হাজতকে বলে, সিন্ধু ঘটক নিশ্চয়ই পুলিশ নয় যে আমাদের দুম করে হাজতে পুড়ে দেবে। এদিকে একটা সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠছি, খুব বাজে মার্কা সিঁড়ি, রেলিং ভাঙা, ধাপগুলো দাঁত বের করে রয়েছে। ঠিক এই রকমই একটা বাড়িতেই যেন যত রকমের ভয়ঙ্কর কাণ্ড হয়। দস্যু সর্দার চিংচুং বেপরোয়া গোয়েন্দা দিগ্বিজয় রায়কে গুম করে ফেলে, কিংবা কাঞ্চিগড়ের রাজরানী মৃদুলা সুন্দরীর হীরের নেকলেস নিয়ে গুন্ডা হাতিলালের সঙ্গে ওস্তাদ কালীমদ্দির গজকচ্ছপে যুদ্ধ বেঁধে যায়। আমার প্রিয় লেখক কুণ্ডু মশায়েরও যত সব দুর্ধর্ষ রোমাঞ্চকর কাহিনী একে একে আমার মনে পড়ে যেতে লাগলো। কিন্তু খালি একটা খটকা লাগছে, সেসব গপ্পে খেলনা পিস্তলের কথা কোনোদিন তো পড়িনি। আবার এসব দারুণ দারুণ ভাবনায় হঠাৎ বাধা পড়ে গেল। সিঁড়ি পেরিয়েই সামনে মস্ত একটা ঘর, তার দরজাটা ভেজানো, কিন্তু ভেতর থেকে একটা জোরালো আলো বাইরে এসে পড়েছে। আমরা সেইখানে থেমে দাঁড়ালুম। অবলাকান্ত বেশ মিহি গলায় ডাকলো, স্যার। ভেতর থেকে ব্যাঙের ডাকের মতো আওয়াজ এলো, এই মানে আমরা সবাই, মানে কম্বল রাম শুদ্ধ চলে এসেছে। এসে গেছে? অলরাইট, ভেতরে চলে এসো। অবলাকান্ত দরজাটা খুলে ফেললো, আর পেছন থেকে লোকগুলো আমাকে আর টেনিদাকে ধাক্কা দিয়ে বললে, যাও যাও, এবার স্যারের সঙ্গে মোকাবিলা করো। সবাই আমরা ঘরে পা দিলুম। বাড়িটার নিচে থেকে যতই খারাপ মনে হোক, এই ঘরটা একেবারে আলাদা। টিমটিমে লণ্ঠন নয়, মেঝেতে শোঁ শোঁ করে একটা পেট্রোম্যাক্সের বাতি জ্বলছে। মস্ত ফরাসের ওপর ধপধপে সাদা চাদর বিছানো, সেখানে ৩-৪টে তাকিয়া, আর একটা তাকিয়ায় হেলান দিয়ে গড়গড়া নল মুখে পুড়ে। কে আর হতে পারে সিন্ধু ঘটক ছাড়া? চেহারা বটে একখানা। হঠাৎ দেখলে মনে হয় বোধহয় স্বপ্ন দেখছি। নিজের কানে চিমটি কেটে পরখ করতে ইচ্ছে করে। একটা লোক যে এমন মোটা হতে পারে, এক পিপে আলকাতরায় ডুব দিয়ে উঠে আসার মতো তার যে গায়ের রং হতে পারে, মন চারেক শরীরের ওপর এত ছোট যে একটা মাথা থাকতে পারে, আর ছোট মাথায় যে আরো ছোট এরকম দুটো কুঁতকুঁতে চোখ থাকতে পারে, হে না দেখলে তবুও বিশ্বাস করা যায়, কিন্তু দেখলে কিছুতেই বিশ্বাস করবার জো নেই। আমি প্রায় চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম, ঢিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস, কিন্তু সামলে নিল। আর সিন্ধু ঘটক ব্যাঙের গলায় গ্যাং গ্যাং করে বললে, বসো সব, সিট ডাউন। এমন কায়দা করে বললে যে আমরা যেন সব স্কুলের ছাত্র, আর হেডমাস্টার আমাদের বসতে হুকুম দিচ্ছে। ঘেঁটুদা কাউমাউ করে বললে, আমি বসতে পারবো না স্যার, এই কম্বল রামটা আমাকে গোবরের মধ্যে ল্যাং মেরে ফেলে দিয়েছে, গায়ে দারুণ গন্ধ। সিন্ধু ঘটক বললে, তুমি একটা থার্ড ক্লাস, আমার ফরাসে গোবর লাগিও না, আগে চান করে এসো, যাও, গেট আউট। ঘেঁটুদা তক্ষুনি সুরসুর করে বেরিয়ে গেল। আমরা সবাই তখন ফরাসে বসে পড়েছি। সিন্ধু ঘটক তাকিয়া ছেড়ে পিঠ খাড়া করে উঠে বসলো, জিজ্ঞেস করলে, কম্বল রামটাকে? অবলাকান্ত টেনিদাকে একটা খোঁচা দিয়ে বললে, এই রে স্যার। সিন্ধু ঘটক আমার দিকে আঙুল বাড়িয়ে বললে, আর এই রোগা চিমটে খাড়া খাড়া কানওয়ালা, ওইটা আবার কে?
অবলাকান্ত বললে, নাম জানি না স্যার, কম্বলরামের দোষ, কাঁতারাম বোধ হয়। হেঁড়ে গলায় লোকটা বললে, এই শতরঞ্চিরামও হতে পারে, সেটা হতেও বাধা নেই। বাকি সবাই একসঙ্গে বললে, হ্যাঁ, শতরঞ্চিরামও হওয়া সম্ভব বটে। সিন্ধু ঘটক বললে, অর্ডার অর্ডার বলেই আবার গড়গড়ার নলটা মুখে তুলে নিলে। আর এইবার আমি লক্ষ্য করে দেখলুম গড়গড়ায় কলকে টলকে কিচ্ছু নেই, শুধু শুধু একটা নল মুখে পুড়ে সিন্ধু ঘটক বসে আছে। তারপর কম্বলরাম? এতক্ষণ টেনিদা আলু চচ্চড়ির মতো মুখ করে বসেছিল, এইবার গোঁ গো করে উঠল, দেখুন স্যার, এরা গোড়া থেকেই ভুল করছে। আমি তো কম্বলরাম নই, আমাদের 7 পুরুষের মধ্যে কেউ কম্বলরাম নেই। আমি হচ্ছি টেনি শর্মা, ওরফে ভজহরি মুকুজ্জে, আর এ হলো পেলারাম, ওর ভালো নাম স্বর্ণেন্দু ব্যানার্জি। আমরা পটলডাঙ্গায় থাকি। গরমের জ্বালায় অস্থির হয়ে আমরা গঙ্গার স্নিগ্ধ সমীরটবি সেবন করছিলুম। আপনার এই ঘেঁটুচন্দর আর অবলাকান্ত গিয়ে আমাদের জোর করে ধরে এনেছে। শুনে সিন্ধু ঘটকের মুখ থেকে টপ করে নলটা পড়ে গেল। 3টে কোলা ব্যাঙের ডাক একসঙ্গে গলায় মিশিয়ে সিন্ধু ঘটক প্রায় হাহাকার করে উঠল। ওয়ে অবলাকান্ত, এরা বলে কি? অবলাকান্ত ব্যস্ত হয়ে বললে, বাজে কথা বলছে স্যার, একদম বাজে কথা। এই কম্বলরামটা দারুণ খলিফা, তখন থেকে আমাদের সমানে ভগাচ্ছে। আপনি ভালো করে দেখুন না স্যার, এই কম্বলরাম ছাড়া এমন চেহারা কারো হয়? এমন লম্বা তাগড়াই চেহারা, এমন একখানা ওই মৈনাকের মতো খাড়া নাক, এমনি তোবড়ানো চোয়াল। দাঁড়াও দাঁড়াও। সিন্ধু ঘটক হঠাৎ তার ছোট্ট মাথা আর কুতকুতে চোখ দুটো সামনের দিকে বাড়িয়ে দিলে। কিন্তু কম্বলরামের নাকের পাশে যে একটা কালো জড়ুল ছিল, সেটা কোথায়? সঙ্গে সঙ্গে বাকি লোকগুলো সবাই ঝুঁকে পড়ল টেনিদার মুখের ওপর। তাই তো, জড়ুলটা কোথায়? টেনিদা খ্যাঁচম্যাচ করে বললে, আমি কি কম বললাম যে জড়ুল থাকবে? এইবার আপনারাই বলুন তো মশাই, এই দারুণ গ্রীষ্মের সন্ধেবেলা খামোকা দুটো ভদ্র সন্তানকে হয়রান করে কি আপনাদের লাভ হলো? কিছুক্ষণ সব চুপচাপ। তারপর সিন্ধু ঘটক ডাকলো, অবলাকান্ত। বলুন স্যার। এটা কি হলো? আগে অন্ধকার স্যার, ভালো করে ঠাওর পাইনি, কিন্তু আমার মনে হয় স্যার এটাই কম্বলরাম। চালাকি করে জরুলটা কোথাও লুকিয়ে রেখেছে। সারাপ, জরুল কি একটা মার্বেল যে ফাঁস করে লুকিয়ে ফেলা যায়? যদি অপারেশন করায়। সে একটা কথা বটে। সিন্ধু ঘটক আবার নলটা তুলে নিলে, কিন্তু অপারেশনের দাগ তো থাকবে। নাও থাকতে পারে স্যার, আজকাল ডাক্তারদের অসাধ্য কোনো কিচ্ছু নেই। টেনিদা কি একটা যেন বলতে যাচ্ছিল, হঠাৎ দোরগোড়ায় থেকে কচুয়ান বললে, ওজোর, আমার একটা নিবেদন আছে। বলে ফেলো পাঁচ করি, আউট উইথ ইট। আগে কম্বলরামকে আমি চিনি স্যার, রোজ বিকেলে মনুমেন্টের নিচে আমরা খৈনি খাই। বলছিলাম কি, সে কলকাতায় নেই। আজ দুপুরবেলায় রেলে চেপে তার মামার বাড়ি বাঁকুড়া গেছে। শুনে অবলাকান্ত তড়াক করে লাফিয়ে উঠল, পাঁচ কড়িকে এই মারে তো সেই মারে। তবে এতক্ষণ বলিসনি কেন, হতবাগা বুদ্ধু কোথাকার, উজবুক, খামোকা আমাদের খাটিয়ে মারলি। বলে কি হবে, আমার কথা তো খুব বিশ্বাসই করে না। বলে ভারী নিশ্চিন্ত মনে পাঁচ কড়ি হাতের মুঠোয় খৈনি ডলতে লাগলো আর গুনগুনিয়ে গান ধরল, বন চল সিয়া রাম পিছনে লক্ষ্মণ ভৈয়া। সিন্ধু ঘটক বললে, অর্ডার অর্ডার, পাঁচ কড়ি, নো সিঙ্গিং নাও। কিন্তু এই পরিস্থিতিতে কি করা যায়? অবলাকান্ত পেঁচার মতো মুখ করে বসে রইল, আর বাকি সবাই একসঙ্গে বললে, তাই তো, কি করা যায়? টেনিদা বললে, দেখুন, কিছুই করবার দরকার নেই স্যার, বেশ রাত হয়েছে, আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিন, নইলে বাড়িতে গিয়ে হেব্বি বকুনি খেতে হবে। সিন্ধু ঘটক খানিকক্ষণ খালি গড়গড়া টানতে লাগলো। টলকে টলকে কিচ্ছু নেই, শুধু গড়গড়ার ভেতর থেকে উঠতে লাগলো জলের গুড়গুড় আওয়াজ। তারপর সিন্ধু ঘটক বলল, হয়েছে। অবলাকান্ত ছাড়া বাকি সবাই একসঙ্গে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার, কি হয়েছে? প্ল্যান, কম্বলরাম যখন নেই তখন একে দিয়েই কাজ চালাতে হবে। নাকের নিচে একটা জড়ুল বসিয়ে দিলেই হবে, বাস,
কেউ আর চিনতে পারবে না। অবলাকান্ত ভারী খুশি হয়ে হাত কচলাতে লাগলো। আমিও তো স্যার সেই কথাই বলছিলুম। হায় 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 হায়, ঘাটে এসে শেষে নৌকো ডুবলো। এতক্ষণ বেশ আরাম বোধ করছিল, কিন্তু সিন্ধু ঘটকের কথায় একেবারে ধুপ করে নিভে গেল বুক ভরা আশা। টেনিদার দিকে চেয়ে দেখলুম, ওর মুখখানা যেন ফজলি আমের মতো লম্বা হয়ে ঝুলে পড়েছে। টেনিদা শেষ চেষ্টা করলো। স্যার, আমাদের আর মিথ্যে হ্যারাস করবেন না প্লিজ, ভুল যখন বুঝেইছেন। সিন্ধু ঘটক এবার কুতকুতে চোখ মেলে টেনিদার দিকে তাকিয়ে রইল খানিকটা। কি ভেবে মিনিট খানিক খ্যাঁক খ্যাঁক করে হাসলো, তারপর বললে, আচ্ছা ছোকরারা, তোমরা আমাদের কি ভেবেছো বলো দেখি? রাক্ষস সব করে খেয়ে ফেলবো? ভাবলে অন্যায় হয় না, অন্তত সিন্ধু ঘটকের চেহারা দেখলে সেই রকমই সন্দেহ হয়। এতক্ষণে আমি বললুম, আমরা কিছুই ভাবছি না স্যার, কিন্তু বাড়ি ফিরতে আর দেরি হলে বরদা আমার কান ধরে। হ্যাঁ ইয়োর বরদা, বিরক্ত হয়ে বললে, তোমার কান দুটো এমনিতে বেশ বড় হয়েওছে, একটু ছাঁটাই করে নিলে নেওয়া মন্দ লাগবে না। যাই হোক, ওসব বাজে কথা রাখো। তোমাদের দিয়ে আজ রাতে আমরা একটা মহৎ উদ্দেশ্য সিদ্ধ করতে চাই। যদি সফল হই, তোমাদেরকে খুশি করে রিওয়ার্ড দেব। মহৎ উদ্দেশ্য? টেনিদা যেন চিরবির করে উঠল। এইভাবে ভদ্রলোকেদের পথ থেকে পাকড়াও করে এনে কোন মহৎ উদ্দেশ্য সিদ্ধ হয় স্যার? সিন্ধু ঘটক এইবারে চটে গেল। চাপড়াও, এই বাড়ির পেছনে একটা পচা ডোবা আছে, তাতে কিলবিল করছে জোঁক, বুঝলে? বেশি চালাকি করো তাহলে তোমাদের দুজনকে আধ ঘন্টা তার মধ্যে চুবিয়ে রাখবো। শুনে আমার প্রাণ যেন শুকিয়ে গেল। জোঁক আমি কখনো দেখিনি, কিন্তু তারা কি করে কুটুস করে মানুষকে কামড়ে ধরে আর নিঃশব্দে রক্ত শুষে খায়, তার ভয়াবহ বিবরণ অনেক শুনেছি। তা থেকে জানি, আজ যাই হোক, জোঁকের সঙ্গে কখনো জোক চলে না। টেনিদা হাউমাউ করে বললে, না স্যার, না স্যার, জোক নয়, জোক নয়, ওরা খুব বাজে জিনিস। তাহলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কি করতে হবে স্যার? বেশি কিছু নয়, শুধু একজনের পকেট থেকে একটা কৌটো তুলে আনতে হবে, আর সে কাজ কম্বলরাম ছাড়া আর কেউ করতে পারবে না। কিসের কৌটো স্যার? জার্মান সিলভারে। কি আছে তাতে? টেনিদা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। হিরে, মুক্ত, মানিক, কোহিনূর, নাকি আরো আরো দামি আর দুর্মূল্য কোনো দুর্লভ রত্ন? সিন্ধু ঘটক গড়গড়ার নলটা মুখ থেকে নামিয়ে রেখে কিছুক্ষণ প্যাট প্যাট করে চেয়ে রইল। তারপর ভীষণ রকমের বিরক্ত হয়ে বললে, হ্যাঁ, হিরে মুক্ত করতে আসবে, অত সস্তা নাকি? তবে কি আছে স্যার, কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের গোপন ফর্মুলা টর্মুলা? আরে না রে বাবা, ওসব কিচ্ছু না। চিরতা খাওয়ার মতো তেতো মুখ করে সিন্ধু ঘটক বলল, কৌটোয় কি আছে জানো? নস্যি, নস্যি, 1 নম্বরের কড়া নস্যি। তার দাম ওই 2 পয়সা কিংবা 4 পয়সা হবে। হ্যাঁ, সেই কৌটোর জন্য? খারাপ, এর বেশি আর জানতে চেও না এখন। ওই অবলাকান্ত, এই নকল কম্বলরামকে এবার নিয়ে যাও, কাঁতারামকেও ছেড়ো না। মেকআপ করে 10 মিনিটের মধ্যে রেডি করে ফেলো। আর একবার মনে হলো জেগে আছি না স্বপ্ন দেখছি। তক্ষুনি নিজের গায়ে চিমটি কেটে আমি চমকে উঠলুম, আর কে যেন আমার কাঁধে হাত দিয়ে বললে, চলো ব্রাদার, আর দেরি নয়। যেতে হলো পাশের একটা ছোট ঘরে। সঙ্গে এলো অবলাকান্ত, 5 কড়ি কোচম্যান আর হেঁড়ে গলার সেই লোকটা। দেখলুম ঘরে একটা আয়না রয়েছে, আর থিয়েটারের সময় যেসব রং টং মাখে তাও রয়েছে 1 গাদা। এমনকি কয়েকটা পরচুলো, নকল গোপ, এসবও আমি দেখতে পেলুম। কিন্তু এসবের মানে কি? টেনিদা বললে, আপনারা কি চান বলুন তো স্যার, মতলবটা কি আপনাদের? আমাদের মতলব তো সিন্ধু ঘটকের কাছ থেকেই শুনেছ। সেই হেঁড়ে গলার লোকটা ফস করে টেনিদার মুখে আঠার মতো কি একটা মাখিয়ে দিয়ে বললে, একটা নস্যির কৌটো, বুঝলে, 5 আর করতে হবে।
কার নস্যির কৌটো? বিজয় কুমার। নামজাদা ফিল্ম স্টার বিজয় কুমার, অভিনেতা বিজয় কুমার। শুনে আমি একটা খাবি খেলুম। কি সর্বনাশ! তিনি যে একজন নিদারুণ লোক। তার কত ফিল্ম দেখতে দেখতে আমার মাথার চুল সেপ আলপিনের মতো খাড়া হয়ে উঠেছে। ভদ্রলোকের অসাধ্য কাজ সেরকম কিছু নেই। এই সুন্দরবনের জঙ্গলে দড়াম দড়াম করে দুটো বাঘ আর 3টে কুমির মেরে ফেললেন। এই একটা মোটর বাইকে চড়ে পাই পাই করে ऐसा ছুট লাগালেন যে দুরন্ত দস্যু দল ঝড়ের বেগে মোটর ছুটিয়েও তাকে ধরতে পারলে না। কখনো বা দারুণ বৃষ্টির ভেতরে বনের মধ্যে দিয়ে যেতে যেতে করুণ সুরে গান গাইতে লাগলেন। অত বৃষ্টিতে ভিজে সর্দি হয় না, আর কি জোরালো গলায় গান গাইতে পারে মাইরি। আবার কখনো বা ভারী নরম গলায় কি সব বলতে বলতে হল শুদ্ধ সবাইকে কাঁদিয়ে টাদিয়ে ফস করে চলে গেলেন। মানে ভদ্রলোক কি যে পারেন না তাই আমার জানা নেই। এই হেন বিজয় কুমারের নস্যির কৌটো লোপাট করতে হবে। সেই কৌটোর দাম বড়জন নাকি আবার 8 আনা, তাতে খুব বেশি হলে 2 আনার করা নস্যি। হিরে নয়, মুক্ত নয়, সোনা দানা নয়, ঘোরতর দস্যু ডাক্তার ক্যাডাভ্যারাসের দুরন্ত মারণ রশ্মির রহস্যও নয়। এর জন্য এত কাণ্ড করতে গিয়ে এক বিদগুটে সিন্ধু গোটক, সন্ধেবেলায় গড়ের মাঠে 2টো বিদকের লোক, অবলাকান্ত আর ঘেঁটুদা, 2টো খেলনা পিস্তল নিয়ে এসে হাজির। একটা লক্কর ঘোড়ার গাড়িতে চাপিয়ে আমাদের লোপাট করা, ভুতুরে পোড়ো বাড়ি, টেনিদাকে কম্বল রাম আর আমাকে কাঁতারাম সাজানো। এসব ধেসটামোর মানে কি? লোকগুলো ফসফস করে আঠাপাটা দিয়ে আমার মুখে খানিকটা যাচ্ছে তাই গোঁফদাড়ি লাগিয়ে দিলে। তা থেকে আবার শুটকো চামচিকের মতো কিরকম যেন বিচ্ছিরি গন্ধ আসছিল। আয়নার দিকে নিজের চেহারা দেখে আমার তাক লেগে গেল। ঠিক আমাদের পাড়ার নেদা পাগলার মতো দেখাচ্ছে। যে লোকটা হাঁটু অবধি একটা খাকি শার্ট ঝুলিয়ে, গলায় ছেঁড়া জুতোর মালা পরে, হাতে একটা ভাঙা লাঠি নিয়ে মাঝে মাঝে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবার চেষ্টা করে। আর টেনিদার মুখ ভর্তি খোঁচা খোঁচা 3-4 দিনের না কামানো দাড়ি, নাকের পাশে ইয়াব বড় একটা কটকটে জড়ু। আমি কাঁতারাম কিংবা নেদা পাগলা যাই হই, টেনিদা যে মক্ষম একটি কম্বল রাম তাতে আর আমার এতটুকুও সন্দেহ রইল না। এমনকি এ কথাও মনে হতে লাগলো যে আসলে টেনিদা ছদ্মবেশী কম্বল রাম ছাড়া আর কিছুই নয়। কিন্তু সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই সব সাজগোজ করে আমরা যাব কোথায়? আর এই রাতে এই পোড়ো বাড়িতে ফিল্ম স্টার বিজয় কুমারের পকেটটাই বা পাওয়া যাবে কোথায় যে আমরা ফস করে তা দিয়ে নস্যির কৌটো লোপাট করে দেবো? আমি মুখ কাঁচুমাচু করে বললাম, মানে বিজয় কুমার কোথায় আছেন স্যার? যে লোকটা আমার মুখে দাঁড়ি গোপ লাগাচ্ছিল সে বললে, আছে কাছাকাছি কোথাও, সময় হলেই জানতে পারবে। কিন্তু তার পকেট মারবার জন্য আমাদের ধরে আনা কেন স্যার? টেনিদা গো গো করে বললে, আমরা ওসব কাজ মানে কোনোদিন করিনি। আমরা ভালো ছেলে, কলেজে পড়ি। আর একজন বললে, আরে থামো হে কমলরা, বেশি ফটফট করো না তো। তোমার গুণের কথা কে না জানে তাই শুনি? হ্যাঁ, বলি বিজয় কুমারের খাস চাকর হিসেবে তার পকেট থেকে রোজ পয়সা হাতাওনি তুমি? 2 বার সে তোমায় বলেনি, এই বেটা কম্বল, তোর জ্বালায় আমি আর পারি না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা? হাত কান্নাকাটি করেছিলি বলে আর তোর রান্না মোগলাই কারি না হলে বিজয় কুমারের খাওয়া হয় না, তাই জন্য তো চাকরিটা থেকে যায়নি। তুই বলতে চাস এই সব কথাগুলো মিথ্যে? টেনিদা ঘত করে বলল, কেন বারবার বাজে কথা বলছেন স্যার? আমি তো কম্বল রাম নই। এতক্ষণ ছিলে না, কিন্তু এখন আর সে কথা বলবার জোর নেই, বুঝেছ? শ্রীমান কম্বল রাম এখন নিজে এসে দাঁড়ালেও এখন ফয়সালা করা শক্ত হবে কে আসল আর কে নকল। বুঝলে ছোকরা, আমার হাতের কাজই আলাদা। টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত যত থিয়েটার হয় তাদের কোনো মেকআপ ম্যান আমার সঙ্গে পাল্লা দিতে পারবে না। তোমাকে যা সাজিয়েছি না, চোখ থাকলে তা কদর বুঝতে। কদর বুঝে আমার দরকার নেই স্যার। এখন বলুন, আমাদের এই সং সাজিয়ে কি লাভ হচ্ছে? এত কষ্ট করে তোমাকে কম্বল রাম বানালুম, আর তুমি বলছো সং? লোকটা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললে। মনে ভারী ব্যথা পেলুম হ্যাঁ ছোকরা, ভারী ব্যথা পেলুম। যাকগে, না চলো এখন সিন্ধু ঘটকের কাছেই চলো, তিনিই বলে দেবেন কি করতে হবে। আবার সুরসুর করে দোতলায় যেতে হলো আমাদের।
কথা বাড়িয়ে কোনো লাভ নেই দেখছি। শুধু এইটাই বোঝা যাচ্ছে না যে বিজয় কুমারের পকেট হাতড়াবার জন্য আমাদের ধরে আনা কেন। ও তো সিন্ধু ঘটকের দলের যে কেউ করতে পারত। লোকগুলোকে দেখলেই ছেঁচড়া আর গাঁট কাটা বলে মনে হয়। তাছাড়া পকেট মারতে গিয়ে যদি ধরা পড়লে কি হবে তা অবশ্যই বলবার দরকার নেই। তখন রাস্তা শুদ্ধ লোক একেবারে পাইকারি হারে কিলোতে আরম্ভ করবে। হিতোপদেশের সঙ্গে কিলোত পাটিত বানরহ, অর্থাৎ কিনা কিলের চোটে দাঁতের পাটি সব উপড়ে যাবে আমাদের। কিন্তু কাজটা বোধহয় টেনিদা ওরফে ওই কম্বল রামকেই করতে হবে। কাজে কিল চর আমার পড়াতে নাও জুটতে পারে। তাছাড়া টেনিদার ঠ্যাং দুটো বেশ লম্বা লম্বা, বেগতিক বুঝলে 3 লাফে 1 মাইল রাস্তা পাড়ি দিতে পারে। দেখাই যাক না কি হয়। আর সত্যি কথা বলতে কি, এতক্ষণে আমারও কেমন একটা যেন উত্তেজনা হচ্ছিল। কলকাতায় এই দারুণ গরম, চটচটে ঘাম আর রাত্রিরে বিচ্ছিরি ঘুমট, সব মিলিয়ে মন মেজাজ খুব খারাপ হয়ে গেছিল। এমনকি গঙ্গার ধারে শীতল সমীরেও খুব একটা যে আরাম হচ্ছিল তা নয়। তারপরে ঘেঁটুদা আর অবলাকান্ত এসে হাজির। দিব্যি জমে উঠেছিল। বিরাট একটা সিন্ধু ঘটক ছিল। বেশ একটা ভীষণ রকমের কিছু রোমাঞ্চকর ব্যাপার ঘটবে এমনি মনে হচ্ছিল। কিন্তু একটা নস্যির কৌটোতে এই সব যেন গোলমাল করে দিচ্ছে। একটা হিরে মুক্ত হলেও ব্যাপারটা কিছু বোঝা যেত। কিন্তু সিন্ধু ঘটক সামনে গড়গড়া টানছে। আশ্চর্য, কলকে যে নেই সেটা কি ওর খেয়ালই হয় না, নাকি বিনা কলকেতেই গড়গড়া খাওয়া ওর অভ্যেস, কে জানে। আমরা ঘরে যেতেই সিন্ধু ঘটক কটমট করে তাকালো আমার দিকে। এটা আবার কে? কোন পাগলা গারদ থেকে ধরে আনলে? আগে পাগলা গারদের আসামি নয়, ও হচ্ছে কাঁতারা। আবার ওটাকে সাজাতে গেলে কেন? এমনি একটু হাত মক্স করলো আগে। যে আমার মুখে বাব্বু গোঁপদারি লাগিয়ে দিয়েছিল সে একগাল হেসে জবাব দিলে, বললামটা খাসা হয়েছে, নিখুঁত। সিন্ধু ঘটক গড়গড়া রেখে উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে এলো আমাদের দিকে, ঠিক যেন সুর কাটা একটা হাতি। 2 পায়ে এগিয়ে এলো দুলতে দুলতে। প্রথমেই টেনিদার নাকটা নেড়ে চেড়ে দেখলো, তারপর আঙুল দিয়ে জরুলটা পরখ করলো, তারপর একটা কান ধরে একটু টানলো। টেনিদার মুখটা রাগের চোটে ঠিক একটা বেগুনের মতো হয়ে যাচ্ছিল, এ আমি স্পষ্ট দেখতে পেলাম। কিন্তু কিচ্ছু করবার জো নেই, অনেকগুলো লোক রয়েছে চারপাশে। টেনিদা শুধু গো গো করতে থাকলো। কান ধরছেন কেন স্যার? কেন, অপমান হলো নাকি? সিন্ধু ঘটক এক রাস দাঁত বের করে খ্যাঁ খ্যাঁ করে হেসে উঠল। মজার কথা শুনেছ, কম্বল রামের অপমান হচ্ছে। ঘর শুদ্ধ লোক অমনি একসঙ্গে খ্যাঁ খ্যাঁ ঘোক ঘোক করে হেসে উঠল। সবচাইতে বেশি করে হাসলো ঘেঁটুদা, টেনিদা যাকে ল্যাং মেরে গোবরের ভেতরে ফেলে দিয়েছিল। হাসি থামলে সিন্ধু ঘটক বললে, যাক, আর সময় নষ্ট করে দরকার নেই, এইবার অ্যাকশন। অ্যাকশন শুনেই আমার পিলেটিলিয়ে কেমন যেন চমকে উঠল। আমি টেনিদার দিকে চাইলুম, দেখলুম খাঁড়ার মতো নাকটা যেন অনেকখানি খাঁড়া হয়ে উঠেছে, রাগে চোখ দুটো দিয়ে আগুন ছুটছে। সেই বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লুম আবার। এবার ঘোড়ার গাড়িতে নয়, স্রেফ পয়দল। আমাদের ঘিরে ঘিরে চলল আরো জনা সাতেক লোক। রাস্তাটা এবড়ো খেবড়ো, দূরে দূরে মিটমিটিয়ে আলো জ্বলছে। পথের ধারে কাঁচা ড্রেন, কচুরিপানা, ঝোপ জঙ্গল, কতকগুলো ছাড়া ছাড়া বাড়ি, কয়েকটা ঠেলা গাড়িও পড়ে আছে এদিক ওদিক। 2 জন লোক আসছিল। ভাবলাম চেঁচিয়ে উঠি, কিন্তু তক্ষুনি আমার কানের কাছে কে যেন ফ্যাঁস ফ্যাঁস করে বন বিড়ালের মতো বললে, এই চোখরা, একেবারে স্পিকটি নট, চেঁচিয়েছিস কি তক্ষুনি মরেছিস। এবার কিন্তু খেলনা পিস্তল নয়, সঙ্গে ছোড়া আছে। লোক দুটো বোধহয় কুলি টুলি হবে। যেতে যেতে কটমটিয়ে কয়েকবার চেয়ে দেখলো আমাদের দিকে। আমি প্রায় ভাঙা গলায় বলতে যাচ্ছিলুম, বাঁচাও ভাই সব, কিন্তু ছোড়ার ভয়ে নিজের আর্তনাদটা কোঁত মেরে গিলে ফেলতে হলো। এর মধ্যে টেনিদা একবার আমার হাড়ে একটা চিমটি কাটলো, যেন বলতে চাইলো, এই চুপ করে থাক। হঠাৎ লোকগুলো আর একটা ছোট রাস্তার সামনে এসে থমকে দাঁড়ালো। একজন সেই রাস্তা বরাবর আঙুল দেখিয়ে বললে, দেখতে পাচ্ছ? আমরা দেখতে পেলুম রাস্তাটা বেশি দূর যায়নি,
দুপাশে কয়েকটা ঘুমিয়ে পড়া টিনের ঘর দেখে আন্দাজ 200 গজ দূর গিয়ে থমকে গেছে। সেইখানে একটা মস্ত বড় লোহার ফটক, তাতে জোরালো ইলেকট্রিকের লাইট জ্বলছে, আর ফটকের মাথার ওপর লেখা রয়েছে জয় মা তারা স্টুডিও। ঘেটুদা বললে, চলে যাও, ওইখানেই তোমাদের কাজ। এই কাঁতার আমকে সঙ্গে নিও। নসির কৌটোটা বিজয় কুমারের পকেট থেকে লোপাট করে এর হাতে দেবে, তারপর যেমন গিয়েছিলে শুট করে বেরিয়ে আসবে। ব্যাস, তাহলেই কাজ হাসিল। তারপরেই তোমাদের হাত ভরে প্রাইজ দেবে সিন্ধু ঘটক, বুঝলে? কিন্তু একটা নসির কৌটোর জন্য আমি গজগজ করে উঠলাম। নিশ্চয়ই নিদারুণ রহস্য আছে, ঘেটুদা আবার বললে। কিন্তু তা জেনে তোমাদের কোনো দরকার নেই। এখন যা বলছি তাই করো। সাবধান, স্টুডিওর ভেতরে গিয়ে যদি কোনো কথা ফাঁস করে দাও কিংবা পালাতে চেষ্টা করো, তাহলে কিন্তু নিদারুণ বিপদে পড়বে। সিন্ধু ঘটকের নজরে পড়লে একটা পিঁপড়ে পর্যন্ত লুকিয়ে বাঁচতে পারে না, এটা খেয়াল রেখো। টেনিদা বললে, ঠিক আছে, খেয়াল থাকবে। ঘেটুদা আবার বললে, আমরা সব এখানেই রইলুম। গেটের দারোয়ান বিজয় কুমারের পেয়ারের চাকর কমলরামকে চেনে, তোমাকে বাধা দেবে না। আর তুমি কাঁতারামকেও নিজের ভাই বলে চালিয়ে দেবে, বুঝলে? গেটে গিয়ে ঢুকে একটু এগিয়েই দেখতে পাবে গুদামের মতো প্রকাণ্ড একটা টিনের ঘর, তার উপর লেখা রয়েছে ইংরেজিতে 2। ওটাই হচ্ছে 2 নম্বর ফ্লোর। ওইখানেই বিজয় কুমারের শুটিং হচ্ছে। ও শুটিং? এসব আবার কি ব্যাপার? টেনিদা ঘাবড়ে গিয়ে জানতে চাইলো, ওখানে আবার গোলাগুলির কোনো ব্যাপার আছে নাকি? আরে না না, ও সমস্ত কোনো ঝামেলা নেই। বললুম তো, ফ্লোর হচ্ছে গুদামের মতো একখানা ঘর। ওখানে নানা রকম দৃশ্য তৈরি করে সেখানে ফিল্ম তোলা হয়। আর শুটিং হলো গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলা। কাউকে গুলি করার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলুম। আচ্ছা, 2 নম্বর ফ্লোরে না হয় গেলুম, সেখানে না হয় দেখলুম বিজয় কুমারের শুটিং হচ্ছে। তারপর কি করব? সুযোগ বুঝে তার কাছে গুটি গুটি এগিয়ে যাবে। সে হয়তো জিজ্ঞেস করবে, কিরে কম্বুলে, দেশে গিয়েই সঙ্গে সঙ্গে চলে এলি যে, আর স্টুডিওতেই বা এলি কেন? উত্তরে তুই বলবি, কি করবো স্যার, দেশের বাড়িতে গিয়ে আপনার সম্পর্কে একটা খারাপ স্বপ্ন দেখলো, মেজাজ খিঁচড়ে গেল এগে, তাই চলে এলো। শুনলাম আপনি স্টুডিওতে এসেছেন, তাই দর্শন করে চক্ষু সার্থক করে গেল। শুনে বিজয় কুমার হয়তো হেসে বলবে, বেটা তো মহা খালিফা, হ্যাঁ, বলে তোমার পিঠটি চাপে দেবে, আর একটা টাকা হাতে গুঁজে দিয়ে বলবে, নে কিছু মিষ্টি বিষ্টি খেয়ে বাড়ি চলে যা। আমার ফিরতে রাত হবে, পারিস তো ভালো দেখে একটা মুরগি রোস্ট করে রাখিস। যখন এইসব কথা বলতে থাকবে, তখন সেই ফাঁকে তুই চট করে তার পকেট থেকে নস্যির ডিব্বেটা তুলে নিবি। যদি ধরা পড়ে যায়? বলবে, পকেট মারিনি স্যার, একটা পিঁপড়ে উঠেছে তাই ঝাড় ছিল। যদি বিশ্বাস না করে, অভিমান করে বলবি, স্যার আমার কথায় অবিশ্বাস, আমি আর এ পোড়া মুখ দেখাবো না, গঙ্গায় ডুবে মরবো। বলতে বলতে কাঁদতে থাকবি। বিজয় কুমার বলবে, কি মুশকিল কি মুশকিল। তখন তার পা জড়িয়ে ধরার কায়দা করে তাকে পটকে দিবি, আর ধাই করে যদি একবার আচার খায়, আর ভাবতে হবে না, তৎক্ষণাৎ পকেট থেকে। হ্যাঁ, বুঝেছ? টেনিদা বললে, বুঝেছি। তাহলে এগোও। এগোচ্ছি। খবরদার কোন রকম চালাকি করতে যেও না, তাহলেই আগে জানি মারা পড়ব। ঘেটুদা খুশি হয়ে বললে, সাবাস, ঠিক আছে, এইবারে এগিয়ে যাও। আগে হ্যাঁ, সে তো এগিয়ে আমি যাচ্ছি। আমরা দুজনে গুটি গুটি জয় মাতারা স্টুডিওর দিকে চলতে লাগলো। ওরা যে কোথায় কোনখানে ভুট করে লুকিয়ে গেল, আমরা পেছনে ফিরে আর কাউকে দেখতেও পেলুম না। আমি চাপা গলায় বললুম, টেনিদা, এই তো সুযোগ। আরে সমানে হুম করছো কি? এখন ওরা কেউ কোথাও নেই, আমরা তো মুক্ত। এখন একেবারে বেপরোয়া হয়ে, মানে যাকে বলে উদ্দাম উল্লাসে ছুটে পালাতে পারি না এখান থেকে। ফিল্ম স্টুডিও রয়েছে যখন, তখন জায়গাটা তো নিশ্চয়ই টালিগঞ্জ। আমরা যদি জয় মাতারা স্টুডিওতে না গিয়ে পাশের খানাখন্দ ভেঙে এখন চোঁচো করে ছুটতে থাকি, তাহলে? টেনিদা বিরক্ত হয়ে বললে, এখন কুরুবকের মতো বক বক করিস নি ফেলা, আমি ভাবছি। কি ভাবছো? সত্যি সত্যি তুমি স্টুডিওতে ঢুকে ফিল্ম স্টার বিজয় কুমারের পকেট মারবে নাকি? আরে শাট আপ, এখন সামনে পদিচ্ছেরি।
খুব জটিল সমস্যায় পড়লে টেনিদা বরাবর ফরাসি আউড়ে থাকে। আমি বললুম, পন্ডিচেরি, সেটা পন্ডিচেরি, এখানে তুমি পন্ডিচেরি পেলে কোথায়? পন্ডিচেরি নয়, আমি বলছিলাম ব্যাপার অত্যন্ত ঘোরালো, বুদ্ধি করতে হবে। আমি বললুম, কখন আর বুদ্ধি করবে? এদিকে আমাকে আবার এক বিতিকিচ্ছিরি পাগল সাজিয়েছে, মুখে কিচ কিচ করছে 7 রাজ্যের দাড়ি, কুটকুটুনিতে আমি তো একেবারে মরে যাব। ওদিকে তুমি আবার চলেছো পকেট মারতে, ধরা পড়লে কিলিয়ে একেবারে কাঁটাল পাকিয়ে দেবে এখন। আরে চুপ কর না। অগত্যা চুপ করতে হলো, আর আমরা একেবারে জয় মা তারা স্টুডিওর গেটের সামনে এসে পৌঁছালুম। ভয়ে আমার বুক দূর দূর করতে লাগলো, মনে হতে লাগলো একটু পরেই একটা যাচ্ছে তাই কেলেঙ্কারি হয়ে যাবে। স্টুডিওর লোহার ফটক আধ খোলা, পাশে দারোয়ানের ঘর, আর ঘরের বাইরে খালি গায়ে এক হিন্দুস্তানি জাঁদরেল দারোয়ান বসে বসে এক মনে তার আরো জাঁদরেল গোপ জোড়াকে পাকিয়ে চলেছে। টেনিদাকে দেখেই সে একগাল হেসে ফেললো। अरे क्या भैया कमल राम है, सब अच्छा? हाँ, सब अच्छा है। तुम्हारा साथी पगला कौन है? আমাকেই পাগল বলছে নিশ্চয়ই। যে লোকটা আমাকে হাতের কাছে পেয়ে মনের সুখে মেকআপ দিয়েছিল, তাকে আমার স্রেফ কড়মড়িয়ে চিবিয়ে খেতে ইচ্ছা করলো। প্রায় বলতে যাচ্ছিলুম, হাম পাগলা নেহি হ্যাঁ, পটল ডাঙ্গা কা প্যালারাম হ্যাঁ, কিন্তু টেনিদার একটা চিমটি খেয়ে আমি থেমে গেলুম। টেনিদা বললে, अरे ई पागला नहीं है, ई है हमारा छोटा भाई कांताराम। कांताराम? দারোয়ান হাঁ করে কিছুক্ষণ আমার দিকে চেয়ে বললে, राम राम सिया राम, राम जी जे दुनिया में कितना अजीब चीजों को पैदा किया। अच्छा चला जाओ अंदर में, तुम्हारा बाबू 2 नंबर में है, वहीं शूटिंग चल रहा है। আমরা স্টুডিওর ভেতরে পা দিলুম। চারদিকে গাছপালা, ফুলের বাগান, একটা পরিমার্কা ফোয়ারাও দেখতে পেলুম। আর কত যে আলো জ্বলছে কি বলবো। দেখলুম সব সারি সারি গুদামের মতো উঁচু উঁচু টিনের ঘর, তাদের গায়ে বড় বড় সাদা হরফে 1-2 করে নম্বর লেখা। দেখলুম বড় বড় মোটর ভ্যানে রেডিওর মতো কি সব যন্ত্র নিয়ে কানে হেডফোন লাগিয়ে কারা সব বসে আছে, আর রেডিওর মতো সেই যন্ত্রগুলোতে থিয়েটারের পাঠ করার মতো আওয়াজ উঠছে। প্যান্ট পরা লোকজন ব্যস্ত হয়ে এপাশ ওপাশ আসা যাওয়া করছিল, আর মাঝে মাঝে কেউ কেউ তাকিয়ে দেখছিল আমাদের দিকেও। একজন ফস করে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। বাহ, বেশ মেকআপ হয়েছে তো, চমৎকার। মেকআপ ধরে ফেলেছে। আমার বুকের রক্ত সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। আমি প্রায় হাউমাউ করে চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম, কিন্তু টেনিদা পটাং করে একটা চিমটি কাটলো। লোকটা আবার বললে, এক্সট্রা বুঝি? এক্সট্রা তো বটেই, কম্বল রামের সঙ্গে কাঁতারাম ফাউ। আমি ক বলবার জন্য হাঁ করেছিলুম, কিন্তু তক্ষুনি টালিগঞ্জের গোটা কয়েক ধাড়ি সাইজের মশা আমার মুখ বরাবর তাড়া করে আসতে দেখে ফস করে মুখটা বন্ধ করে ফেললুম। টেনিদা বললে, হ্যাঁ স্যার, এই এক্সট্রা, থিওরেম নয়, প্রবলেম নয়, একদম এক্সট্রা। আর এত বাজে এক্সট্রা যে বলাই যায় না। বারে কমলরাম, বিজয় কুমারের সঙ্গে থেকে খুব যে কথা শিখেছিস দেখছি। হ্যাঁ, তাই কোন বইয়ের এক্সট্রা? আগে জিওমেট্রি 3rd পার্টে। লোকটা এবার চটে গেল, বললে, দেখো কম্বলরাম, বিজয় কুমার আদর দিয়ে দিয়ে তোমার মাথাটি খেয়েছেন। তুমি আজকাল যাকে তাকে যা খুশি বলে ফেলো। তুমি যদি আমার চাকর হতে না, তাহলে তোমাকে পিটিয়ে সে তক্তপোষ করে দিত। হ্যাঁ, বলেই হন হন করে চলে গেল সে। আমি ভয় পেয়ে বললুম, ও টেনিদা, এইসব কি করছো কি? টেনিদা বললে, এই তো সবে রগড় জমতে শুরু করেছে রে, চল এবার ঢোকা যাক 2 নম্বর স্টুডিওতে। স্টুডিও মানে যে এমনি একখানা এলাহি কাণ্ড, কে ভেবেছিল সে কথা? সামনেই যেন থিয়েটারে ছোট একটা স্টেজ খাটানো হয়েছে এমনি মনে হলো। সেখানে ঘর আছে, দাওয়া রয়েছে, পেছনে আবার সিনে আঁকা 2-2 নারকেল গাছও উকি মারছে। সেসব তো ভালোই, কিন্তু চারদিকে সে কি ব্যাপার! কত সব বড় বড় আলো, কত মোটা মোটা ইলেকট্রিকের তার, বনবনিয়ে ঘোরা সব মস্ত মস্ত পাখা। কজন লোক এই দাওয়াটার উপর আলো ফেলছে। একজন কোট প্যান্ট পরা মোটা মতন লোক বলছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঢুকে আমরা দুজনে স্রেফ হাঁ করে চেয়ে রইল। সিনেমা মানে যে এই রকম গোলমেলে ব্যাপার তাকে জানতো। কিছুক্ষণ আমরা কোনো কথাই বলতে পারলুম না। এক কোনায় দাঁড়িয়ে ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে দেখতে থাকলুম কেবল।
কোত্থেকে আরেকজন গেঞ্জি আর প্যান্ট পরা লোক বাঁচখাই গলায় চেঁচিয়ে উঠল, মনিটর, সঙ্গে সঙ্গে মোটা লোকটা বললে, লাইটস। তার আশপাশ থেকে ওপর থেকে অসংখ্য সার্চ লাইটের মতো আলো সেই তৈরি করা ঘরটার দাওয়ায় এসে পড়ল। মোটা লোকটা বললে, 5 নম্বর কাটো। কার আবার নম্বর কেটে নেবে? এখানে আবার পরীক্ষা হয় নাকি? টেনিদাকে আমি ফিস করে জিজ্ঞেস করলুম। টেনিদা কুট করে আমার কানে একটা চিমটি দিয়ে ফ্যাস ফ্যাস করে বললে, চুপ করে থাক না, গাধা কোথাকার। মোটা লোকটা আবার চেঁচিয়ে বললে, কেটেছো 5 নম্বর? একটা উঁচু মতন জায়গা থেকে কে যেন একটা আলোর ওপর এক টুকরো পিচবোর্ড ধরে বললে, কেটেছি। গেঞ্জি আর প্যান্ট পরা লোকটা আবার বাঁচখাই গলায় বললে, ডায়লগ। আমার পাশ থেকে হাওয়াই শার্ট আর পাজামা পরা বেঁটে মতন একজন লোক মোটা একটা খাতা বগল দাবা করে এগিয়ে গেল। আর তক্ষুনি আমরা রোমাঞ্চিত হয়ে দেখলুম কোত্থেকে সুট করে আলোর মধ্যে এসে দাঁড়ালেন আর কেউ নয়, স্বয়ং বিজয় কুমার। তার পরনে হলদে জামা, হলুদ কাপড়, যেন ছট পরব সেরে চলে এসেছেন। সেই বিজয় কুমার যিনি ঝপাং করে নদীর পুল থেকে জলে লাফিয়ে পড়েন, চলন্ত ট্রেনের জানলা দিয়ে উধাও হয়ে যান, যিনি কখনো কচুবন কখনো ভ্যারেন্ডার ঝোপের মধ্যে দাঁড়িয়ে আকুল হয়ে গান গাইতে থাকেন, কথা নেই বার্তা নেই, তুম করে হঠাৎ মারা যান। সেই দুরন্ত, সেই দুর্ধর্ষ, সেই দুর্বার বিজয় কুমার আমাদের সামনে একেবারে সশরীরে দাঁড়িয়ে। আর ওরই পকেট থেকে আমাদের নস্যির কৌটোটা লোপাট করে দিতে হবে। আমি বলতে যাচ্ছিলুম, সঙ্গে সঙ্গে টেনিদা আমার কানে আবার দারুণ এক চিমটি কষিয়ে ফ্যাস ফ্যাস করে বললে, চুপ কর না। আমার বুকের ভেতর তখন দূর দূর করে কাঁপছে। এক্ষুনি এই মুহূর্তে ভয়াবহ লোমহর্ষক ব্যাপার একটা ঘটে যাবে। এত আলো, এত লোকজন, এর ভেতর থেকে নস্যির কৌটো লোপাট করা, ধরা তো পড়তেই হবে। আর স্টুডিও শুদ্ধ লোক সেই ফাঁকে আমাদের পিটিয়ে তুলোধনা করে দেবে, লেপ টেপ করে ফেলাও অসম্ভব নয়। আমি দেখলুম বিজয় কুমার সেই পাজামা পরা বেঁটে লোকটার খাতা থেকে কি যেন বিড়বিড় করে পড়ে নিলেন খানিকক্ষণ, তারপরে বললেন, ইয়েস, ঠিক আছে, বলেই এগিয়ে এসে ঘরের দাওয়াটায় বসলেন। অমনি যেন শূন্য দিয়ে একটা মাইক্রোফোন নেমে এসে তার মাথার ওপর একটুখানি ওপরে থেমে দাঁড়ালো। বিজয় কুমার ভাবে গদগদ হয়ে বললেন, না না, এ আমার মাটি, আমার স্মৃতি, আমার স্বপ্ন, এ ছেড়ে আমি কোথাও যাব না। জমিদারের অত্যাচারে যদি আমার প্রাণও যায়, তবুও আমার ভিটে থেকে কেউ আমায় তাড়াতে পারবে না। আমি টেনিদার কানে কানে জিজ্ঞেস করলুম, রবি ঠাকুরের এই 2 বিঘা জমি, সেটাই ছবি হচ্ছে না? টেনিদা বললে, তা হবে। তাহলে বিজয় কুমার নিশ্চয়ই উপেন। কিন্তু আম গাছ কোথায় টেনিদা? পেছনে তো দেখছি 2টো নারকেল গাছ। উপেনের যে নারকেল গাছও ছিল, কই রবি ঠাকুরের কবিতায় তো সে কথা লেখা নেই। টেনিদা আবার আমাকে ফ্যাঁস ফ্যাঁস করে বলল, আরে বেশি বকিসনি পেলা, ব্যাপার এখন খুব সিরিয়াস, যাকে বলে পদিচ্ছে। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, দেখ আমি কি করি। ওই বিতিকিচ্ছিরি সিন্ধু ঘটকটাকে যদি ঠান্ডা না করতে পারি, তাহলে আমি পটল ডাঙার টেনি শর্মাই নই। এর মধ্যে দেখি বিজয় কুমার বলা টলা শেষ করে একখানা রুমাল দিয়ে চোখ মুছছেন। গেঞ্জি আর প্যান্ট পরা মোটা লোকটা আকাশে মুখ তুলে চাঁচা গলায় চেঁচিয়ে উঠেছে, সাউন্ড, হাউস দ্যাট? আর যেন আকাশবাণীর মতো কার মিহি সুর ভেসে আসছে, ওকে ওকে। বিজয় কুমার দাওয়া ছেড়ে উঠে পড়লেন। টেনিদা আমার কানে কানে বললে, বেলা স্টেডি, আর বলেই ছুটে গেল বিজয় কুমারের দিকে। স্যার স্যার। বিজয় কুমার ভীষণ চমকে বললে, আরে কম্বল রামজি, তুই না এই মাসের জন্য বাড়ি গিয়েছিলি? কি ব্যাপার, হঠাৎ ফিরে এলি যে? আর স্টুডিওতেই বা এলি কেন হঠাৎ, কি দরকার? আমি দম বন্ধ করে দেখতে লাগলো। স্যার, আমি কম্বল রাম নই। টেনিদা চেঁচিয়ে উঠল, তবে কি ভোম বলরাম? বিজয় কুমার খুব খানিকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠলে, আরে কোথাও থেকে সিদ্ধি ফিদ্ধি খেয়ে আসিসনি তো? হ্যাঁ, যা যা শিগগির বাড়ি যা, আমার জন্য ভালো একটা মুরগির রোজ পাকিয়ে রাখবে, রাত 12টা নাগাদ আমি ফিরবো। আরে আমার কথা শুনুন স্যার, আপনার ঘোর বিপদ। বিজয় কুমার দারুণ অবাক হয়ে কিছুক্ষণ হাঁ করে টেনিদার দিকে চেয়ে রইল। ঘোর বিপদ? কি বকছিস কমলরাম? আবার বলছি আপনাকে, আমি কমলরাম নই, আমি হচ্ছি পটলডাঙ্গার টেনি, ভালো নাম হলো ভজহরি মুখুজ্জি। আর বলেই টেনিদা এক টানে গাল থেকে জরুলটা খুলে ফেললো। এই
দেখছেন? হ্যাঁ, কি সর্বনাশ! বিজয় কুমার হঠাৎ হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন। স্টুডিওতে হইচই পড়ে গেল। কি হলো স্যার, কি হলো স্যার, কি হয়েছে? বিজয় কুমার বললেন, আরে কম্বলরাম ওর গাল থেকে জরুল তুলে ফেলেছে। সেই গেঞ্জি আর প্যান্ট পরা মোটা ভদ্রলোক সোজা ছুটে এলেন টেনিদার দিকে। হোয়াট? জরুল খুলে ফেলেছে? জরুল আবার খোলা যায় নাকি? আবার বিশেষ করে কমলরামের জরুল? ইম্পসিবল, ইম্পসিবল। টেনিদা আবার মোটা গলায় বললে, এই থার্ড টাইম বলছি, আমি কম্বলরাম নই। লেপরাম, জাজিরাম, মশারিরাম, তোষকরাম, এমনি রামে রামে কোনো রামই নই। আমি হচ্ছি পটলডাঙ্গার ভজহরি মুকুজ্জে। দুনিয়া শুদ্ধ লোক আমাকে এতটা কাল টেনি শর্মা বলে জানে। স্টুডিওর ভেতরে একসঙ্গে আওয়াজ উঠল, ও মাই গড! বিজয় কুমার কেমন ভাঙা গলায় বললে, তাহলে কম্বলরামের ছদ্মবেশ ধরার মানে কি? নিশ্চয়ই একটা মতলব আছে। খুব সম্ভব আমাকে লোপাট করবার চেষ্টা, তাই না? তারপর হয়তো কোথাও লুকিয়ে রেখে রেখে একেবারে 1,00,000 টাকার মুক্তিপঞ্চেই চিঠি দেবে আমার বাড়িতে। সিনেমার অমন দুর্ধর্ষ বেপরোয়া নায়ক বিজয় কুমার হঠাৎ যেন কেমন চামচিকের মতো শুটকো হয়ে গেলেন আর চিঁচি করতে লাগলেন, ও ও গেলুম, আমি গেলুম, খুন, পুলিশ, ডাকাত। আর একজন কে যেন চেঁচিয়ে উঠলো, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, সৎকার সমিতি। কে যেন আরো জোরে চেঁচাতে লাগলো, মরার খাটিয়া হরি সংকীর্তনের দল। টেনিদা হঠাৎ বাঘা গলায় হুঙ্কার ছাড়লো, সাইলেন্স! আর এই নিদারুণ হুঙ্কারে স্টুডিও শুদ্ধ লোক কেমন ভেবড়ে গিয়ে থমকে দাঁড়ালো। টেনিদা বলতে লাগলো, সমবেত ভদ্র মহোদয়গণ, বেশ বক্তৃতার ভঙ্গিতে হাত পা নেড়ে নেড়ে বলে চলল, আপনারা মিথ্যে বিচলিত হবেন না। আমি ডাকাত নই, অত্যন্ত নিরীহ ভদ্র সন্তান। পুলিশ যদি ডাকতেই হয় তাহলে ডাকুন সিন্ধুগোটো গ্রেপ্তার করবার জন্য। সেই আমাদের পাঠিয়েছে। বিজয় কুমারের পকেট থেকে নস্যির কৌটো আর বলতে হলো না। সিন্ধুঘটক বলতেই সেই মোটা লোকটা গেল বলে একটা সোফার ওপর চিৎপাত হয়ে পড়ে গেলেন। আর নস্যির কৌটো শুনেই বিজয় কুমার গলা ফাটিয়ে আত্মনাদ করলেন, ব্যাক আপ, ব্যাক আপ, ব্যাক আপ বলছি। মোটা ভদ্রলোক তরাক করে লাফিয়ে উঠলেন সোফা থেকে, তেড়ে গেলেন বিজয় কুমারের দিকে। যখনই শুনেছি সিন্ধু ঘটক তখনই জানি একটা কেলেঙ্কারি আজ হবে, কিন্তু ব্যাক আপ চলবে না, আজ শুটিং হবেই। বিজয় কুমার ভীষণ এক গর্জন করে বললেন, না, শুটিং হবে না। ওই অযাত্রা নাম শোনবার পরে আমি কিছুতেই কাজ করব না আজ। আমার কন্ট্রাক্ট খারিজ করে দিন। খারিজ মানে? খারিজ করলেই হলো? পয়সা লাগে না? না, যেই শুনেছি সিন্ধু ঘটক আমারও মাথায় খুন চেপে গেছে। এই 1, 2, 3 10 পর্যন্ত গুনতে রাজি আছি। এর মধ্যে আপনি যদি ক্যামেরার সামনে না গিয়ে দাঁড়ান, সত্যি একটা খুনোখুনি হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি। বিজয় কুমার রেগে আগুন হয়ে গেলেন, মাটিতে পা ঠুকে বললেন, কে? আমাকে ভয় দেখানো? খুনোখুনি হয়ে যাবে? আস্তিন গোটাতে গোটাতে বললেন, আয়, চলে আয় এদিকে। এক ঘুষিতে তো দাঁত যদি না উপড়ে দিয়েছি। বটে, দাঁত উপড়ে দেবে? আমাকে তুই তোকারি? বলেই মোটা লোকটা বিজয় কুমারের দিকে মারলে ঝাঁপ। ফিল্ম স্টার হয়েছে তারকা, যদি এক চড়ে তোকে জোনাকি বানিয়ে দিতে না পারি। আমি হাঁ করে ব্যাপারটা দেখছিল, আর আমার মাথার ভেতর সব যেন কিরকম তাল গোল পাকিয়ে যাচ্ছিল। কিন্তু মোটা লোকটা ঝাঁপিয়ে এগিয়ে আসতেই কেলেঙ্কারির চরম। ঘর ভর্তি ইলেকট্রিকের সরু মোটা তার সেই সব ছড়িয়েছিল। লোকটার পায়ে একটা তার জড়িয়ে গেল, দুরুম করে আছাড় খেল সে। একটা আলো আছড়ে পড়লো তার সঙ্গে। তক্ষুনি দুম হঠাৎ কোথা থেকে যেন কি একটা কাণ্ড হয়ে গেল। স্টুডিও জুড়ে একেবারে অথই অন্ধকার, তার মধ্যে আকাশ ফাটানো চিৎকার। কে যেন সব বলতে লাগলো, চোর, ডাকাত, খুন, অ্যাম্বুলেন্স, সৎকার সমিতি, হরি সংকীর্তন, মরার খাটিয়া। আর সেই অন্ধকারে কে যেন কাকে জাপটে ধরলো, দুমদাম করে কিলোতেও লাগলো। অনেক গলার আওয়াজ উঠতে লাগলো, মার 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 মার। টেনিদা টকাত করে আমার কানে একটা চিমটি দিয়ে বললে, বেলা, এইবার কুইক। কিসের কুইক আর বলতে হলো না। সেই অন্ধকারের মধ্যে টেনে দৌড় লাগালুম দুজনে। জয় মাতারা স্টুডিওর বাইরে বাগানেও সব আলো নিভে গেছে। গেটে যে দারোয়ান বসেছিল সে তখন গোলমাল শুনে ভেতরে ছুটে এসেছে। আমরা খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলুম। তারপর ঢোকবার সময় ডান দিকে যে পালানোর রাস্তা দেখেছিলুম তাই দিয়ে আরো অনেকখানি দৌড়ে দেখি সামনে একটা বড় রাস্তা। কিন্তু সিন্ধু ঘটক, তার দলবল, না, কেউ কোথাও নেই। শুধু একটু দূরে
মিটার তুলে একটা ট্যাক্সি দাঁড়িয়ে, আর তাতে বসে মস্ত গালপাট্টা দাড়িওয়ালা এক শিখ ড্রাইভার এক মনে ঝিমুচ্ছে। টেনিদা বললে, এই ভগবান আছে রে পেলা, আর আমাদের পাইকে। হে সর্দারজি, হে সর্দারজি। সর্দারজি চোখ মেলে উঠে বসে ঘুম ভাঙা জড়ানো গলায় বললে, क्या हुआ? आप भाड़ा जाएगा? काहे नहीं जाएगा, मीटर तो खड़ा है। तब चलिए, बहुत जल्दी बहुत जल्दी। कहाँ? पटल डांगा। ठीक है, बैठिए। গাড়ি ছুটল। একটু পরেই দেখলুম আমরা রসা রোডে এসে পড়েছি। তখনও পথে সমানে লোক চলছে, ট্রাম যাচ্ছে, বাস ছুটছে। আমি তখনও হাঁপাচ্ছি। বললুম, টেনিদা, তাহলে সত্যি সিন্ধু ঘটকের হাত থেকে বেঁচে গেলুম আমরা, বলো? টেনিদা বললে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কিন্তু ব্যাপার কি টেনিদা, হঠাৎ গেঞ্জি পরা ওই মোটা লোকটা অত চটে গেল কেন? আর নসির কৌটোর কথা শুনেই বা বিজয় কুমার? টেনিদা কটাং করে আমায় একটা চিমটি কেটে বললে, আরে চুল হয়ে যাক, ওরে মরুক তোর সিন্ধু ঘটক, আর জমের বাড়ি যাক তোর ওই বিজয় কুমার। এখন ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে বাঁচি আমরা দুজনে। আমাদের নিয়ে গাড়ি যখন পটলডাঙ্গার মোড়ে এসে থামলো, তখন মহাবীরের পানের দোকানে ঘড়িতে দেখি ঠিক 10টা বাজতে 8 মিনিট। মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে এত কাণ্ড, একেবারে রহস্যের খাসমহল। কিন্তু তখনও কিছু বাকি ছিল। টেনিদা বললে, সর্দারজি কিতনা হুয়া? পরিষ্কার বাংলায় সর্দারজি বলল, পয়সা লাগবে না, বাড়ি চলে যাও। আমরা দুজনে একসঙ্গে চমকে উঠল। সে কি? হঠাৎ সর্দারজি হা হা করে হেসে উঠল। এক টানে দাড়িটা খুলে ফেলে বললে, চিনতে পারছ? আমরা লাফিয়ে সরে গেলুম। টেনিদার মুখ থেকে বেরোলো, ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। সর্দারজি আর কেউ নয়, স্বয়ং সেই অবলাকান্ত, সেই মেফিস্টোফেলিসদের একজন। আর একবার অট্টহাসি, তারপরেই তীর বেগে ট্যাক্সিটা শিয়ালদার দিকে ছুটে চলল। আমি বুদ্ধি করে নম্বরটা পড়তে চেষ্টা করলুম, কিন্তু পড়া গেল না। একরাশ নীল ধোঁয়া বেরিয়ে গাড়ির পেছনে নম্বর টম্বর সব ঢেকে দিয়েছে। সিনেমা দেখতে গিয়েছিল, বেশ ভালো একটা উপদেশপূর্ণ ইংরেজি বই। এইসব বলে টলে তো কোনো মতে বাড়ির বকুনির হাত থেকে রেহাই পাওয়া গেল, কিন্তু মেজাজ ভীষণ খারাপ হয়ে রইল। ও বলতে ভুলে গেছি, গাড়িতে বসেই মুখের রং টংগুলো ঘষে ঘষে তুলে ফেলেছিল, আর বাড়িতে ঢুকেই সোজা বাথরুমে ঢুকে একদম সাফ সুপ হয়ে নিয়েছিল। ভাগ্যিস অত রাতে কারো ভালো করে নজরে পড়েনি, নইলে শেষ পর্যন্ত হয়তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। কিন্তু ব্যাপারটা কি হলো? কেন আমাদের অমন করে ধরে নিয়ে গেল সিন্ধু ঘটক? কেনই বা মুখে রং মেখে সং সাজালো? আর জয়মা তারা স্টুডিওর ভেতরে কেনই বা এত কাণ্ড ঘটে গেল? সেসবের কোনো মানেই বোঝা যাচ্ছে না। আরো বোঝা যাচ্ছে না দাড়ি লাগিয়ে অবলাকান্ত কেনই বা আমাদের বিনে পয়সায় পৌঁছে দিয়ে গেল। আমরা বিজয় কুমারের নস্যি কৌটো লোপাট না করেই পালিয়ে এসেছি, জেনেও হাতে পেয়ে সে আমাদের ধরে নিয়ে গিয়ে গুমি বা করলো না কেন? ভীষণ গোলমেলে সব ব্যাপার। মানে এইসব অঙ্কের চাইতেও গোলমেলে, যেখানে দশমিকের মাথার উপর আবার একটা ভেঙ্কুলাম থাকে, কিংবা তেল মাখা উঁচু বাঁশের ওপর থেকে এক কাঁদি কলা নামাতে গিয়ে একটা বাঁদর 6 ইঞ্চি ওঠে তো 5.25 ইঞ্চি পিছলে নেমে আসে। সকালে বসে বসে এই সব যতই ভাবছি, ততই আমার চাঁদির ওপরটা সুরসুর করছে, গলার ভেতরটা কুটকুট করছে, কানের মাঝপথে কটকট করছে, আর নাকের দুপাশে সুরসুর করছে। ভেবে চিনতে থই না পেয়ে শেষে মনের দুঃখে টেবিল বাজিয়ে বাজিয়ে আমি সত্যেন দত্তের লেখা বিখ্যাত সেই ভুবনের গানটা গাইতে শুরু করলাম। ভুবন নামেতে বেদরা বালক, তার ছিল এক মাসি। আহা ভুবনের দোষ দেখে দেখি তো না সে মাসি সর্বনাশী। শেষে কলা চুরি মূল চুরি করে বারে ভুবনের আশকারা। চোর হতে পাকা ডাকাত হলো ব্যবসা মানুষ মারা। এই পর্যন্ত বেশ করুণ গলায় গেয়েছি। এমন সময় হঠাৎ তেতলা থেকে এইসা মোটা ডাক্তারি বই হাতে মেজদা তেড়ে এলো। এই পালা, কি হচ্ছে সকালবেলায়?
গান গাইছি। এর নাম গান? এই তো দেখছি একসঙ্গে স্টেন গান, ব্রেন গান, অ্যান্টি এয়ারক্রাফট গান। মানে স্বর্গে মা সরস্বতীর গায়ে পর্যন্ত গিয়ে গোলা লাগবে রে। আমি বললুম, তুমি তো ডাক্তার, গানের কি বোঝো? এর শেষটা যদি শোনো না, কি করুন বলে আবার টেবিল বাজিয়ে যেই শুরু করেছি, ধরা পড়ে গেল বিচার হইল ভুবনের হবে ফাঁসি, হাউ হাউ করে লাড়ু মুড়ি বেঁধে ছুটে এলো তার মাসি। অমনি বেরসিক মেজদা ধাই করে ডাক্তারি বইয়ের এক ঘা আমার পিঠে বসিয়ে দিলে, বিচ্ছিরি রকম দাঁত খিচিয়ে বললে, আরে খেলে কচু পোড়া, মাথা ধরিয়ে দিলি তো। লেখা নেই পড়া নেই, বসে বসে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। বারে এই তো সব আমাদের স্কুলে সবে সামার ভ্যাকেশন শুরু হলো, এক্ষুনি পড়বো। তবে বেরো, বেরো এখান থেকে, রাস্তায় গিয়ে চেঁচা। আমি গাঁ গাঁ করে বেরিয়ে এলুম রাস্তায়। এসব বেরসিকদের কাছে সঙ্গীত চর্চা না করে আমি বরং চাটুর্যদের রকে বসে পটল ডাঙা নেড়ি কুকুরগুলোকেই গান শোনাবো। কিন্তু গান আর গাইতে হলো না। তার আগেই দেখি টেনিদা হন হন করে আসছে, আর আসছে আমার দিকেই। আমায় দেখেই ব্যতিব্যস্ত হয়ে বললে, বেলা কুইক কুইক, তাড়াতাড়ি আয়, তোর কাছেই যাচ্ছিলুম। আবার কি হলো? সিন্ধু ঘটক। হ্যাঁ? কপাত করে আমি একটা খাবি খেলুম। সিন্ধু ঘটক কোথায়? আরে আমাদের বাড়িতে বৈঠকখানায় বসে আছে। হ্যাঁ? তক্ষুনি দু চোখ কপালে তুলে আমি প্রায় রাস্তার মধ্যেই ধপাস করে বসে পড়তে যাচ্ছিলুম। টেনিদা খপ করে আমাকে ধরে ফেললে, বললে, আরে দাঁড়া না মরা, এক্ষুনি ঘাবড়াচ্ছিস কেন? চলে আয় আমার সঙ্গে। চলেই এলুম। বুকের ভেতরটা হাঁক পাক করছিল, কিন্তু এই বেলা 9:30টার সময় টেনিদাদের বাড়ির বৈঠকখানায় বসে সিন্ধু ঘটক আমাদের আর কি বা করে নেবে? কিংবা এসব মারাত্মক লোককে কিছুই বিশ্বাস নেই। রাম হরি বটব্যাল কিংবা যদুনন্দন আড্ডের গোয়েন্দা উপন্যাসে দিনে দুপুরেই যে কত বড় বড় দুর্ধর্ষ ব্যাপার ঘটে যায়, সেও তো আর আমার অজানা নয়। আমি আর একবার ভয় ভয়ে জিজ্ঞেস করলুম, ও টেনিদা, সঙ্গে দস্যু দল, মানে মারাত্মক অস্ত্র টস্ত্র? আরে কিচ্ছু না কিচ্ছু না, একেবারে একা। পুলিশে খবর দিয়েছ? দরকার নেই, তুই আয় না। জয় মা তারা বলতে গিয়ে সেই অলক্ষণে স্টুডিওটার কথা মনে পড়ে গেল, তাই সামলে নিয়ে বললুম, জয় মা কালী। আর ঢুকে পড়লুম টেনিদাদের বাড়িতে। আর ঢুকেই দেখি চেয়ারে বসে সিন্ধু ঘটক। সেই চেহারা নেই, গায়ে মুগার পাঞ্জাবি, হাতে গোটা কয়েক আংটি, এক মুখ হাসি। বললে, এসো প্যালারাম এসো, তোমার জন্যই বসে আছি। আমি হাঁ করে কিছুক্ষণ চেয়ে রইলুম। তারপর ভয়টা গেলে জিজ্ঞেস করলুম, আপনি আপনি কে? আমার নাম হরিকিঙ্কর ভট্টচৌধুরী। মনোরমা ফিল্ম কোম্পানির নাম শুনেছ? হ্যাঁ, আমি সেই ফিল্ম কোম্পানির মালিক। কিন্তু মানে কাল রাতে স্যার আমাদের নিয়ে আপনি এই সব কাণ্ড কেন করলেন? খুলে বললেই সবটা বুঝতে পারবে। এসো বসো, বলছি। তারপর যা বললেন তা সংক্ষেপে এই, তিনি একটা ছবি আরম্ভ করবেন, বিজয় কুমারকে তার নায়ক করতে চান। কিন্তু বিজয় কুমার বলে বসেছেন, গজানন মাইতির পথে পথে বিপদে ছবির কাজ শেষ না হলে তিনি কোনো ছবিতেই নামবেন না। এখন গজানন মাইতির সঙ্গে হরিকিঙ্কর ভট্টচৌধুরীর ঘোর শত্রুতা। হরিকিঙ্কর তাই পণ করলেন গজাননের ছবির শুটিং পণ্ড তিনি করবেনই। কাল রাতেই ছিল গজাননের ছবির প্রথম শুটিং। গজানন গুগুলো, সে হুকুম দিয়েছিল তার শুটিংয়ে কোনো বাইরের লোক যেন ঢুকতে না পারে। সুতরাং এমন কাউকে দরকার যে চট করে স্টুডিওতে ঢুকে যেতে পারে, আর সে পারে কম্বলরাম। কিন্তু কম্বলরাম তো দেশে চলে গেছে, তাই তিনি 4 দিন ধরে খুঁজে বেড়াচ্ছেন ঠিক কম্বলরামের মতো একটা লোক যদি কোথাও পাওয়া যায়। তারপর গড়ের মাঠে আমাদের দেখে, কিন্তু বিজয় কুমারের নস্যির কৌটোর মানে কি, আর সিন্ধু ঘটক সাজবাড়ি বা আপনার দরকারটা কি ছিল? হরিকিঙ্কর মিটিমিটি হাসলেন,
বিজয় কুমার আসলে ছেলেবেলায় খুব নস্যি নিতেন। একদিন ক্লাসে বসে নস্যি নিচ্ছিলেন। হেডমাস্টার মশাই দেখতে পেয়ে কান ধরে নিয়ে গিয়ে আচ্ছা করে বেত দিয়ে পিটিয়ে দিলেন। সেই থেকে নস্যির নাম শুনলেই বিজয় কুমার মারাত্মক ক্ষেপে যান। এখন ফিল্মে ঢুকেও বিজয় কুমারের প্রতিজ্ঞা, তার ছবি তোলার সময় কেউ নস্যি টানলে কিংবা নস্যির নাম পর্যন্ত উচ্চারণ করলে তিনি তক্ষুনি স্টুডিও থেকে বেরিয়ে চলে যাবেন। আর সিন্ধু ঘটক, লোকে আড়ালে গজাননকে সিন্ধু ঘটক বলেন। গজানন তা জানে, তার ধারণা কথাটা অপয়া। শুটিং এর সময় ওটা কানে গেলে একটা কিছু কেলেঙ্কারি হবেই। টেনিদা বললে, ও তাই এর জন্য এত কাণ্ড করলেন আমাদের দিয়ে? যদি গজানন বাবু আমাদের ধরে ঠেঙিয়ে দিতেন তাহলে আমি তোমাদের হাসপাতালে পাঠাতুম, সেসব ব্যবস্থাও ছিল। এই করে হরিকিঙ্কর বাবু আবার ফিক ফিক করে হাসতে লাগলেন। যাকে সব কিছুই ভালোই ভালোই হয়ে গেছে। আজ সকালে নিজে থেকে এসে, বুঝলে, বিজয় কুমার আমার সঙ্গে ছবির কন্ট্রাক্ট সই করে গেছেন। কিন্তু আপনি আমাদের ঠিকানা জানলেন কি করে? আর অবলাকান্ত তোমাদের রাস্তার মোড়ে পৌঁছে দিয়ে গেল না? আর পটল ডাঙার টেনি শর্মা তো দেখছি বিখ্যাত লোক মশাই। হ্যাঁ, তাকে বের করতে খুঁজে কতক্ষণই বা লাগে। আমরা চুপ। হরিকিঙ্কর বলে চললেন, যাকে এইবার কাজের কথা। তোমাদের কিছু পুরস্কার দেব বলেছিল। অনেক কষ্ট করেছ, রং চং মাখিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছি। আমার একটা কৃতজ্ঞতা তো আছে। এই প্যাকেট তোমাদের দুজনকে দিয়ে গেল, আমি যাওয়ার পরে খুলে দেখো। কাগজে মোড়া দুটো ভারী বাক্স তিনি তুলে দিলেন আমাদের দুজনের হাতে। টেনিদা গাঁই করে বললেন, হ্যাঁ, আমাদের একদিন ছবির শুটিং দেখাবেন স্যার? আলবাত আলবাত, যেদিন ভালো শুটিং হবে সেদিন আগে থেকে খবর দিয়ে গাড়ি পাঠিয়ে তোমাদের নিয়ে যাব। আরে চাই কি জনতার দৃশ্যে নামিয়েও দিতে পারি। একটু হেসে আবার বললেন, সেখানে গিয়ে যেন আবার নসি কৌটো ফৌটো বলো না। হ্যাঁ, পাগল আর বলে। আমরা দুজনে একসঙ্গে সাড়া দিল, তাহলে আমি আজই, টাটা। হরিকিঙ্কর বাবু চলে গেলেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম গলির মোড়ে একটা মস্ত লাল মোটর দাঁড়িয়ে ছিল। সেইটিতে চড়ে তিনি দেখতে দেখতে উদাও হলেন। তারপর প্যাকেট দুটো খুললুম। আমরা কি দেখলুম, টেনিদার হাতে প্যাকেটে একটা ট্রানজিস্টার রেডিও, আর আমার প্যাকেটে একটা ক্যামেরা। দুটোই নতুন আর একদম ঝকঝক করছে। আকাশ ফাটিয়ে টেনিদা ডাক ছাড়ল, ডি ল গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। আর আমি বললুম, ইয়াক ইয়াক। এতক্ষণ শুনছিলেন টেনিদা আর সিন্ধু ঘটক। আমাদের পরবর্তী গল্প আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। দয়া করে অপেক্ষা করবেন এবং ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।